আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে ফিজিক্স এসএসসি, যে ফিজিক্স সিলেবাস তার চতুর্থ অধ্যায়, অর্থাৎ কাজ, শক্তি এবং ক্ষমতা। চ্যাপ্টারটার নাম তোমরা মোটামুটি সকলেই জানো। তো আমরা এই চ্যাপ্টারটাকে কাইন্ড অফ বলতে পারো আমরা আবার রিভিউ করতেছি, অর্থাৎ আমাদের যেটা রেগুলার এসএসসি 2027-এর অফলাইন ব্যাচ আছে, আমরা অলরেডি এই চ্যাপ্টারটা সেখানে কাভার করছি একেবারে জিরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। বাট আমাদের অনেক শিক্ষার্থী বা এসএসসি 2027 ব্যাচে যারা পরীক্ষা দিবা ওভারঅল পুরো বাংলাদেশেই, অনেকেই হচ্ছে এই চ্যাপ্টারটাকে একেবারে ডিপ কনসেপ্ট থেকে পড়ার সুযোগ পাও নাই। অনেকে পরীক্ষার আগ মুহূর্তে পড়ছো, তাড়াহুড়া করে পড়ে ফেলছো, মূল কনসেপ্টগুলোকে বুঝে পড়ার সময়টা তোমরা অনেকেই পাও নাই। বিশেষ করে আবার যারা ক্লাস 9-এ নতুন, অর্থাৎ যারা এসএসসি 2028 ব্যাচ বর্তমানে নবম শ্রেণীতে পড়তেছো, তোমরাও এই চ্যাপ্টারটা হয়তো ইন ডিটেল পড়ার সময়টা পাও না, অর্ধবার্ষিকে যেহেতু সিলেবাসে ছিল অনেকের এটা। তো মূলত ওই বিষয়টাকে মাথায় রেখেই হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাকে একেবারে জিরো থেকে, অর্থাৎ জিরো বেসিক থেকে একটা 9-এর স্টুডেন্ট এই চ্যাপ্টারটা যেভাবে পড়া দরকার একেবারে যেভাবে পড়লে তার বেসিকটা ক্লিয়ার হবে, প্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেম, সিকিউ প্রবলেম সব কিছু সলভিং আমাদের এই ক্লাসগুলোতে থাকবে। আমরা একেবারে মানে ফার্স্ট টু লাস্ট এই চ্যাপ্টারটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দিব যাতে করে এই লেকচারগুলো দেখার পর এই চ্যাপ্টারের উপর আর কোনো ধরনের ডাউট তোমাদের না থাকে। আমরা সেভাবেই চেষ্টা করব ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার। চলো তাহলে শুরু করা যাক। যারা মোটামুটি একটু আইডিয়া আছে, যারা চ্যাপ্টারটা দেখছো অলরেডি, মোটামুটি যারা 9 বা 10 অর্থাৎ এসএসসি 27 বা 28 ব্যাচ যারাই আছো, মোটামুটি তারা অলরেডি এটার কন্টেন্টগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে। মানে এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা আছে, টপিকের নামগুলো অ্যাটলিস্ট তোমাদের মাথায় আছে। না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা এমনভাবে পড়াবো যাতে করে এটা তুমি নতুনভাবে চিনতে শিখতে পারবা, এমনভাবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বোঝানো। তাহলে প্রথমে আমরা এই চ্যাপ্টারে যেটা প্রথম টপিক, লিখো সবাই, একটু আমার সাথে একটু লিখবা সবাই, যেমন বেসিকগুলো একেবারে নোট হয়ে যায় মতো। কনসেপ্ট, কাজ। আমাদের প্রথম যেটা টপিক এই চ্যাপ্টারের সেটা হচ্ছে কি, কাজ বা ওয়ার্ক আমরা যেটাকে বলি। সবাই এটা সূত্র জানো, অনেকে ম্যাথও করে ফেলছো, বাট কাজ জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা হয়তো ইন ডিটেল বা বেসিক সহকারে বুঝে পড়তে পারো না। আমরা প্রথমে একটু কাজ সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করব, যে কাজ অ্যাকচুয়ালি কেমন রাশি, এটার ফর্মুলাটা কিভাবে জেনারেট হয়েছে, কাজ বলতে ফিজিক্সের ভাষায় আসলে কি বুঝায়, এই বিষয়গুলোকে আমরা খুঁটিনাটি বোঝার চেষ্টা করব। প্রথমে যদি বলি, কাজ হচ্ছে বল প্রয়োগের কারণে, অর্থাৎ কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি এবং ওই বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ ঘটে, সেটা বলের দিকেও ঘটতে পারে, বলের বিপরীত দিকেও ঘটতে পারে। এখানে ডিরেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো কাজের ফর্মুলা W=Fs পড়ে ফেলি, বাট এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আসলে W=Fs এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। বাট আমরা ম্যাথ করার জন্য W=Fs দিয়ে ম্যাথ করে ফেলি, তাই না? বাট এখানে কিন্তু আরও কিছু কথাবার্তা একটু আছে। তাহলে প্রথমে একটু সংজ্ঞাটা বলে দিই তোমাদেরকে, প্রথমে একটু লিখো। সংজ্ঞাটা হচ্ছে, বল প্রয়োগে কোনো বস্তুর স্মরণ ঘটলে কোনো বস্তুর স্মরণ ঘটলে বল এবং স্মরণ এবং বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের গুণফলকে কাজ বলে। এখন তোমাদের কাছে এই সংজ্ঞাটা অনেকটাই নতুন মনে হবে, কারণ আমি একটু বলি, তোমরা সংজ্ঞা এটা পড়ছো অলরেডি। সংজ্ঞাটা পড়ছিল হচ্ছে বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং স্মরণের যে গুণফল সেটাকেই কাজ বলে। অর্থাৎ তোমরা পড়ছো কিরকম, এক লাইনের একটা ডেফিনেশন পড়ছো, যে বস্তুর উপর প্রয়োগকৃত বল বা বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং স্মরণের যে গুণফল, অর্থাৎ F×S, বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয়, কাজ বলা হয়। তোমরা সেখান থেকে ফর্মুলা লিখে দাও, W=Fs। কিন্তু যদি আমরা শুধুমাত্র বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে থাকি, তাহলে এটা কাজের অ্যাকচুয়াল যেটা ডেফিনেশন সেটাকে পুরোপুরি ধারণ করে না।
অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এটা অবশ্যই একটা কৃতকাজের ফর্মুলা, বা এটা দিয়েও তুমি কৃতকাজ বের করতে পারবা, কিন্তু সবসময় তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস হবে না। এখানে বল এবং সরণের মধ্যবর্তী একটা কোণের হিসাব নিকাশ আছে, যেটাকে আমরা স্কিপ করে চলে যাই। সম্ভব না, নর্মালি আমরা কোণের কনসেপ্টটা কখনোই পড়ি না, আমরা শুধুমাত্র বল এবং সরণের যে গুণফল এটাকেই কৃতকাজ বলে হিসাব করে ফেলি। এখানে যে মধ্যবর্তী একটা কোণ আছে বা কোণের একটা সূত্র আছে, এটা আমরা কি হিসাব করি না। এটার ঘটনাটা হচ্ছে, ধরো কোনো বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয়েছে। এখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর সরণ কিন্তু যে কোনো দিকে ঘুরতে পারে। অর্থাৎ তুমি বস্তুর উপর এফ বল এইচ বরাবর প্রয়োগ করছো, বস্তু বল প্রয়োগের দিকে চলে যাইতে পারে, অর্থাৎ বস্তুর সরণ এ বরাবরও ঘুরতে পারে, বস্তুর সরণ এ বরাবরও ঘুরতে পারে, নিচের দিকেও ঘুরতে পারে। অর্থাৎ তুমি যেদিকে বল প্রয়োগ করবা সরণ সবসময় সেদিকে নাও হইতে পারে। যদি সরণ সবসময় সেদিকে হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এটা কারেক্ট, কিন্তু যদি না হয় তখন কিন্তু কোণের একটা কি আছে, হিসাব নিকাশ আছে। আমি একটু ডিটেলে বুঝাই তোমাদেরকে। ধরো তুমি এই বরাবর বস্তুর উপর বল প্রয়োগ করছো, কিন্তু বস্তুর সরণ হয়েছে কোন দিকে, ধরো কথার কথা এই দিকে। তাহলে বস্তুর সরণ যদি এই বরাবর হয়, তাহলে এই যে দেখো বল এবং সরণের মধ্যবর্তী এখানে একটা কোণ আছে না, থিটা। বস্তুকে তুমি যে বরাবর বল প্রয়োগ করছো, বস্তুর সরণ একই দিকে না হয়ে যদি বলের সাথে একটা কোণ তৈরি করে কোনো একদিকে যায়, অর্থাৎ সে বরাবর না হয়ে এ বরাবর চলে গেল, উপরে চলে যেতে পারে, এই পাশে আসতে পারে, পেছনে চলে যেতে পারে, যে কোনো ডিরেকশনে এটা হইতে পারে, তখন কিন্তু ওই কোণের মানটাকে আমাদের হিসাব করতে হবে। এখন দেখো এই চিত্র অনুযায়ী মূলত এই সংজ্ঞাটা, এবং এই সংজ্ঞা অনুযায়ী কাজের ডেফিনেশনটা তখন দাঁড়াবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, এফ হচ্ছে বস্তুর উপর প্রয়োগকৃত বল, আর এস হচ্ছে বস্তুর সরণ, অর্থাৎ বল প্রয়োগে যে সরণটা ঘটছে সেটা। এই যে কস থিটাটা আছে, এই কস থিটার একটা গুরুত্বপূর্ণ পরিচয় আছে। কস থিটার পরিচয় হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখন কথা হচ্ছে স্যার, আমরা তো এফ এস কস থিটা দিয়ে কখনোই পড়ি নাই, আমরা সবসময় সূত্র পড়ছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তো স্যার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এটা কি ভুল তাহলে? কারণ আপনি তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা লিখছেন, বাট আমরা তো কস থিটা কাউন্ট করি না, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস পড়ে আসছি আমরা। ওইটা ভুল না, ওইটা হচ্ছে কেমন আসে আমি তোমাদেরকে বলি। যদি সিনারিওটা এমন হয়, ধরো এই যে বস্তু, এই বস্তুর উপর তুমি এই বরাবর বল প্রয়োগ করছো, সোজা ভূমির সমান্তরালে বল প্রয়োগ করছো, ফলে বস্তুও কেমনে গেছে, বস্তু সেম ডিরেকশনে গেছে, অর্থাৎ বস্তুর সরণ ঘটছে কোন বরাবর, একই ডিরেকশন বরাবর। বল যেদিকে প্রয়োগ করছো, বল এবং সরণ একেবারে সেম ডিরেকশনে কাজ করছে। যেমনটা কখন হবে, ধরো আমি একটা বস্তুকে ভূমিতে রশি বেঁধে টেনে নিয়ে আসতেছি, তো আমি যখন রশি দিয়ে তাকে টানবো, আমি যেদিকে বল প্রয়োগ করতেছি, ধরো আমি একদম রশিটা মনে করো একেবারে এভাবে সমান করে টানতেছি আর কি, ঠিক আছে, কোণ করে টানতেছি না। তো যদি বস্তুর সাথে বলের প্রয়োগের সাথে সরণের ডিরেকশনটা সেম সেম থাকে, তখন এই মধ্যবর্তী কোণের মানটা 0 ডিগ্রি হয়ে যায়। যেমন আমি তোমার বলি, ধরো এই রেখা বরাবর এফ কাজ করতেছে, আবার এই একই রেখা বরাবর এসও কাজ করতেছে, তাহলে বল এবং সরণ দুইটাই যদি সেম রেখায় কাজ করে বা একই ডিরেকশনে কাজ করে, তখন আমরা বলতে পারি এদের মধ্যবর্তী কোণ থিটার মান হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। এটা আমাদের ন্যূনতম জ্যামিতির বেসিক থাকলে আমরা এটা বুঝতে পারি। কারণ বল এবং সরণ দুইটা যদি একই রেখার উপর কাজ করে, এখানে কি কখনো কোণ তৈরি হবে? হবে না। তো কোণ কখন তৈরি হবে? বল এবং সরণ যদি দুইটা বিপরীত রেখা বরাবর কাজ করে, অর্থাৎ ডিরেকশন যদি সেম না হয়, ডিরেকশন যদি একই না হয়, তাইলে তারা একই রেখায় কাজ করবে না, ভিন্ন দুইটা রেখায় কাজ করবে, যেমন এখানে করতেছে, বা সরণ অন্য কোনো রেখা বরাবরও কাজ করতে পারে, তখন তুমি কোণের মান পাবা। কিন্তু বল এবং সরণ যদি একই ডিরেকশনে কাজ করে ফেলে, এরকম এরকম হয়, তখন আমরা এখানে কোনো কোণের মান পাই না, তখন আমরা থিটার মান কত ধরে নেই, 0 ধরে নেই। তখন ফর্মুলাটা হয়ে যায় কিরকম জানো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা হচ্ছে মূল ফর্মুলা, সবার জন্য সার্বজনীন ফর্মুলা হচ্ছে এটা। কিন্তু যখন থিটার মানটা 0 হয়, তুমি এখানে থিটা 0 বসাই দাও, এখন কস 0 ডিগ্রি, তো কস 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 1। এই যে কস 0 যেটা আছে, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1। মোটামুটি আমরা সবাই জানি কস 0 ডিগ্রির মান 1। তাহলে এতটুকু অংশ যদি 1 হয়ে যায়, তখন কাজের ফর্মুলাটা হয়ে যায় ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস। এই যে, অর্থাৎ
তোমরা যে ফর্মুলাটা এতদিন ধরে পড়ে আসছো বা পড়ছো, যারা এটা জানতে না, শুধু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এটাকেই কৃতকাজের ফর্মুলা ধরে নিয়ে ম্যাথ করছো, বা তোমরা জানতা যে এটাই কৃতকাজ, এটার বাইরে আর কোনো কনসেপ্ট নাই, এটা ভুল। কারণ এটা হচ্ছে এটার একটা অংশ হিসেবে কাজ করতেছে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা হচ্ছে মূল সূত্র বা মেইন সূত্র বলতে পারো। এই সূত্র থেকে এই সূত্রটার জন্ম, এবং এই সূত্র থেকে এটা কখন আসবে, যদি এটা শর্ত কি, এটা শর্ত হচ্ছে বল এবং সরণ একই ডিরেকশনে কাজ করলে, যেমনটা এইটা। তাইলে ডাব্লিউ ইকুয়াল টু যে আমরা এফ এস করি বা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস দিয়ে আমরা ম্যাথ করি, এটা কার জন্য, যদি বল এবং সরণ একই ডিরেকশনে কাজ করে তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস হবে। এবং এটার ব্যাখ্যা কেন, তুমি ব্যাখ্যা দিতে পারবা না কেন এফ এস কস থিটাটা এফ এস এ কনভার্ট হয়ে গেল, বা এফ এস কস থিটা কোথায় গেছে, তখন তুমি বলবা বল এবং সরণ একই দিকে কাজ করলে তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকে না। মধ্যবর্তী কোণ থাকে না বলতে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়ে যায়, কারণ দুইটা একই রেখার উপর অবস্থিত। তো দুইটা যদি একই রেখায় থাকে, তুমি কখনো কোণ দেখাইতে পারবা? কোণ দেখানোর জন্য দুইটা ভিন্ন রেখা লাগবে। দুইটা ভিন্ন রেখার মধ্যবর্তী অংশটাকে বলা হয় কি, কোণ। যেমন এই যে এই দুইটা রেখার মাঝখানের অংশ, তো একই ডিরেকশনে কাজ করলে মধ্যবর্তী কোনো কি থাকে না, কোণ থাকে না। এই জন্য ডাব্লিউ ইকুয়াল টু কি হয়ে যায়, এফ এস হয়ে যায়। বলো, জিনিসটাকে বুঝাইতে পারছি? আমি একেবারে মানে জিরো বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি জিনিসগুলো। অনেকের কাছে যারা মোটামুটি এটা জানো, তাদের কাছে এটা মনে হবে যে স্যার এটা তো আমরা আগে থেকে জানি, কিন্তু আমি ওভারঅল সবার জন্য বলতেছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি এটা বলতে পারি, তারা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এসএসসি লেভেলে এটা পড়ে না। এসএসসি লেভেলে তারা পড়ে ফেলে কোনটাকে, ডাব্লিউ ইকুয়াল টু শুধু এফ এস, তারা এটার মধ্যে সীমাবদ্ধ। কথা বুঝতে পারছো? তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা যখন পড়বা না, তুমি শুধু এটাকেই যদি সূত্র ধরে বসে থাকো, তাহলে তোমার কনসেপ্ট তো ভুল। কারণ অনেক সময় তোমাকে থিটা দিয়েও প্রশ্ন করতে পারে, অনেক সময় থিটা কোণের মান দিয়ে প্রশ্ন করতেই পারে। তখন তুমি বলবা স্যার কৃতকার্যে তো কোণ নিয়ে কোনো কিছু করি নাই, এখানে থিটা কোত্থেকে আসছে, এটা একটা প্রশ্ন হয়ে যাবে না? এই জন্য এটা বুঝতে হবে। কথা বুঝছো? বা আমরা একটু পরে যখন ধনাত্মক আর ঋণাত্মক কাজ করব, কাজ কিন্তু দুই প্রকার, একটা ধনাত্মক কাজ আর একটা কি, ঋণাত্মক কাজ। তো ধনাত্মক আর ঋণাত্মক কাজের মধ্যে এই থিটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন বল এবং সরণ যদি একই দিকে কাজ করে, তখন মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, এবং এই কাজটাকে বলা হয় তখন ধনাত্মক কাজ। অর্থাৎ এখানে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস পাচ্ছ, এটা হচ্ছে তখন কি কাজ, ধনাত্মক কাজ। আর বল এবং সরণ যদি বিপরীত দিকে কাজ করে, তখন থিটা হবে 180 ডিগ্রি, তখন এটা হবে ঋণাত্মক কাজ। এটা কিভাবে আমরা আলাদা করে লিখে দেখাবো, আমি জাস্ট একটু করে বললাম। তাহলে বলো তো, বলের সংজ্ঞা এবং বলের যে মূল কনসেপ্ট, এটা কি তোমাদের মাথায় ঢুকছে? ভালো করে কি বুঝছো? হ্যাঁ, ভালো করে কি বোঝা গেছে কিনা? এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। মূলত এখানে যে কৃতকাজটা আসছে, এই কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা ডিরেক্ট ফর্মুলা না। ডিরেক্ট ফর্মুলা হচ্ছে এইটা, এইটার একটা রূপ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। বুঝতে পারছি? এবং এফ এস কেন হয়েছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এই জন্য ডাব্লিউ ইকুয়াল টু এফ এসটা আসছে। এই এবার আসো তোমাদেরকে আর কিছু বিষয় একটু দেখাই আমি। তাহলে আমরা মোটামুটি কৃতকাজ বুঝে ফেলছি, কৃতকাজের সংজ্ঞাও আমরা বুঝলাম। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এবার আমরা কাজ যে দুই প্রকার, আমরা যে কৃতকাজ দুই প্রকার পড়ি সেটা একটু করে দেখব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস যেটা কৃতকাজ, এটা তো নর্মালি সমতলের জন্য। যদি তুমি উচ্চতার ক্ষেত্রে হিসাব করো, ধরো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কখন হিসাব করি আমরা, নর্মালি যখন আমরা সমতলে কোনো বস্তুকে কি করি, বল প্রয়োগ করি, এবং বস্তুর সরণ যদি সমতল ভূমির সমান্তরালে থাকে, তখন ডাব্লিউ ইকুয়াল টু কি হয়, এফ এস হয়। ঠিক আছে? কিন্তু মনে করো একটা বস্তুকে নিয়ে তুমি একতলা থেকে 5 তলায় উঠতেছো, বা একটা বস্তুকে নিয়ে তুমি একটা উচ্চতায় যাচ্ছ, তখন কিন্তু কৃতকাজ এফ এস দিয়ে আমরা হিসাব করি না, এমজি এইচ দিয়ে হিসাব করি। সেটা কিভাবে? অর্থাৎ এটা একটু লিখো, একটু সুন্দর করে আলাদা করে লিখে রাখো। উচ্চতার ক্ষেত্রে কৃতকাজ, উচ্চতার ক্ষেত্রে কৃতকাজ। তাহলে কৃতকাজের বেসিক ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা। এফ এস কস থিটা আমরা একেবারে মূলটা থেকেই দেখব। তাহলে এখন ডাব্লিউ ইকুয়াল টু, তুমি হিসাবটা একটু দেখো, চিত্রটা আমি তোমার একটু দেখাই। ধরো একটা বস্তুকে তুমি এইখান থেকে কোথায় নিয়ে যাচ্ছ, এখানে নিয়ে যাবা। অর্থাৎ এ বিন্দু থেকে
বস্তুটাকে কোথায় নিয়ে যাবা, বি বিন্দুতে নিয়ে যাবা, তাহলে একটা উচ্চতা অতিক্রম করে যাবে, এবং আমরা ধরলাম এই উচ্চতার মান হচ্ছে এইচ পরিমাণ, এ থেকে বি এর দূরত্বটা কত, এইচ পরিমাণ, তাহলে তুমি এইচ উচ্চতায় উঠবা, এখানে তোমার সরণ হচ্ছে কত, এইচ পরিমাণ। তাহলে এবার তুমি চিন্তা করো তো, এই বস্তুকে যখন তুমি উপরের দিকে নিয়ে যাবা, তো এই বস্তু তো নিজে নিজে উপরের দিকে যাবে না, তোমাকে একটা বল প্রয়োগ করে বা তোমার মাধ্যমে একটা কাজ করার মাধ্যমে এই বস্তুটা কি করবে, এই অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছাবে। তাহলে এটাকে এখান থেকে এখানে নিতে তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে না? এবার বল প্রয়োগটা কি তুমি ভূমি সমান্তরালে করবা? না, কারণ তুমি তো বস্তুকে উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছ, তাহলে তুমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছ বলও কি সেদিকেই প্রয়োগ করবা। তাহলে প্রয়োগকৃত বল হচ্ছে কোন দিকে, উপরের দিকে, বুঝতে পারছি। এবং বস্তুর সরণও কোন দিকে, বস্তুকে নিয়েও যাচ্ছ কোন দিকে, উপরের দিকে না? তাহলে এখানে বল এবং সরণ দুইটাই সেম ডিরেকশনে কাজ করতেছে, তাহলে আমরা বলতে পারি থিটার মান কত হবে, 0 ডিগ্রি হবে, এটা বলা যায়। আমরা একটু আগে দেখে আসছি, যদি বল এবং সরণ সেম ডিরেকশনে কাজ করে তবে থিটার মানটা কত হয়, 0 ডিগ্রি হয়। তাহলে এখন যদি আমরা মান বসাই দিই, এফ এর মান বসা দিলাম, এস এর জায়গায় বসলো এইচ, আর এখানে বসলো কস 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রির মান হচ্ছে কত, 1। তাহলে কস 0 আমরা আর হিসাব করব না, এটা 1 হয়ে গেছে। ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ। এখন এফটাকে তুমি কি লিখবা, কোনো একটা বস্তুকে নর্মালি চিন্তা করো, যে কোনো ভরের একটা বস্তুকে যদি আমরা উপরে নিয়ে যাই, অবশ্যই ওর যে ওজন সেটা আমার উপর ক্রিয়া করবে না। ধরো কথার কথা, আমি এই বস্তুটাকে নিয়ে উপরের দিকে যাচ্ছি, তাহলে এই বস্তুর ওজনটা আমার হাতের উপর, ধর আমি এটাকে নিলাম, আমার এরকম একটা ভারী বস্তু কাঁধে করে নিয়ে উঠতেছি, তাহলে বস্তুর ওজনটা আমার উপর ক্রিয়া করবে না? কথা বুঝতে পারছো? তা আমি যেহেতু বস্তুটাকে কি করতেছি, নিয়ে উপরের দিকে যাচ্ছি, তাহলে বস্তুর ওজন যেটা আমার উপর ক্রিয়া করতেছে, আমাকে তার বিপরীত দিকে সমান একটা বল প্রয়োগ করতে হবে, তখনই এই বস্তুটাকে আমি কি করতে পারবো, উপরে নিয়ে যেতে পারবো। তাহলে এখানে এফ এর মানটা হবে বস্তুর ওজনের সমপরিমাণ। বস্তুর ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে, যে নিয়ে যাচ্ছে তার উপর, তো ও তো ওইটাকে তখনই নিতে পারবে। এখন মনে করো আমি যদি 5 বছরের একটা বাচ্চাকে 10 কেজি বোঝা চাপাই দিই, ও জীবন উঠতে পারবে? কারণ 10 কেজি পরিমাণ ভরটা ওকে যে পরিমাণ বল প্রয়োগ করবে, ও তো সেটাকে কি করতে পারবে না, ব্যাক করতে পারবে না, যার কারণে ওর পক্ষে এটা নেওয়া সম্ভব না। বাট আমি 10 কেজি ভরের বস্তুটাকে কি করতে পারবো, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে পারবো। তো এই ক্ষেত্রে আমাকে কত বল প্রয়োগ করতে হবে, ওই বস্তুটার ওজনের সমপরিমাণ। কথা বুঝাইতে পারছি? তাহলে এখানে এফ ইকুয়াল টু, আমরা ওজনের ফর্মুলা অবশ্যই জানি, ডাব্লিউ ইকুয়াল টু কি, এমজি। তাহলে এফ এর পরিবর্তে কি বসবে, এমজি, আর উচ্চতা হচ্ছে কি, এইচ। এই যে এটাই হলো আমাদের কৃতকাজের ফর্মুলা, কখন, উচ্চতার ক্ষেত্রে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এমজি এইচ। কথা বুঝাইতে পারছি? এখন অনেকে বলবা যে স্যার ডাব্লিউ ইকুয়াল টু এমজি এইচ এগুলো তো আমরা পড়ে আসছি, এগুলোকে এত ডিটেইলে বা এত লম্বা করে পড়ানোর তো স্যার কিছু নাই, আপনি এটা ডিরেক্টলি বললেই হয়, ডাব্লিউ ইকুয়াল টু এমজি এইচ। ডিরেক্টলি বললে হয়তো আমি তোমাদেরকে ডিরেক্টলি বলতাম, কিন্তু বিষয়টা হলো যে তুমি যখন ডিরেক্টলি পড়া শুরু করবে সব কিছু, তুমি যখন তার বেসিকটা, বা আমি তো তোমাকে প্রথমেই বলছি আমি এই লেকচারগুলোকে একটু লেন্দি করে দিব, অর্থাৎ যে কথাগুলো একেবারে সিল ইনফরমেশন ওগুলো তোমাকে বলার চেষ্টা করব, যাতে করে এটার একেবারে বেসিকটা তোমার জিরো থেকে কাভার হয়ে যায়। অর্থাৎ টু দ্য, যেমন ম্যাথ করার জন্য এত কিছু করতেও হবে না, তোমরা অলরেডি ম্যাথ অনেকে করছো এত কিছু না জেনেও, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, এগুলো জানলেও ম্যাথ করা যায়। কিন্তু ম্যাথ করাটা এখানে বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে তুমি একটা কনসেপ্ট কতটুকু বুঝছো, ওটার গভীরে কতটুকু গেছো, বা যতটুকু তোমার জানা উচিত তুমি ততটুকু জানতে পারছো কিনা। এই জন্য তোমাদের একটা, আমি একটা প্রবলেমের কথা বলি তোমাদেরকে, একটা শোনো, অনেক স্টুডেন্টের এটা একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে তারা সিকিউ প্রবলেম যেগুলো সলভ করে, হ্যাঁ, মানে সিকিউ অ্যানালাইসিসে গেলে তারা বলে যে স্যার আমি সূত্রও জানি, আমি চ্যাপ্টারে সব কিছু পড়ছি, আমার সব টপিকের আইডিয়া আছে, কিন্তু স্যার আমি যখন প্রশ্ন অ্যানালাইসিস করতে যাই, আমি যখন একটা সিকিউ প্রশ্ন করতে যাই, আমি তখন ওটার প্রশ্নটা বুঝতে পারি না ভালো করে, অর্থাৎ আমি ওই প্রশ্নে কি বলতেছে ওটা আমি ভালো করে স্যার বুঝি না। এইটার মূল এবং প্রধান কারণ হচ্ছে কি জানো, তোমার ওই চ্যাপ্টারের বেসিক পুরোপুরি ক্লিয়ার না থাকা। যেমন তুমি যদি শুধুমাত্র সূত্র নির্ভর হয়ে পড়াশোনা করো, ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে, অন্যান্য টপিকও বিষয়টা একই, বাট ফিজিক্স এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ উদ্দীপকগুলো তো সূত্র নির্ভর থাকে না, উদ্দীপকে হচ্ছে কথাগুলো কিভাবে থাকে, একটু প্যাঁচানোভাবে থাকে। এখন একটা বিষয় যদি তুমি ভালো করে বেসিক থেকে না পড়ো, ওই কথাটা কিভাবে বলা থাকতে পারে ওটা তুমি কখনোই বুঝবে না। কথা বুঝতে পারছি? অর্থাৎ তুমি যদি শুধুমাত্র পড়ে রাখো যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হলো কৃতকাজ, তাহলে তোমার মাথায় ঘুরবে কি জানো, ডাব্লিউ ইকুয়াল টু যেহেতু এফ এস,
তাইলে কৃতকাজ বের করার জন্য এফ এর ভ্যালু লাগবে এবং এস এর ভ্যালু লাগবে। কথা বুঝিও ভালো করে, যারা বেসিকটা বুঝবা না তারা মনে করবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস মানে আমার কৃতকাজ বের করার জন্য দুইটা মান দরকার, একটা হলো এফ আর একটা হলো কি ডাব্লিউ। এখন মনে করো তোমাকে প্রশ্ন বলছে যে রহিম 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে 10 মিটার উচ্চতায় উঠতে কৃতকাজ নির্ণয় করো। এখন যে চিন্তা করছে যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কৃতকাজ, তো এখানে তো বলের মান তো নাই, ও সবার আগে কিন্তু খুঁজবে কাকে, যে শুধু সূত্র পড়ছে আর কিচ্ছু পড়ে নাই বা অন্য কিছু সম্পর্কে তার ভালো আইডিয়া নাই, সে সবার আগে খুঁজতে যাবে এফ কত এস কত। কিন্তু প্রশ্নতে কোনো এফের উল্লেখ নাই, কোনো বলের উল্লেখ আছে? বলছে রহিম 10 কেজি ভরের বস্তু নিয়ে 10 মিটার উচ্চতায় গেছে বা 20 মিটার উচ্চতায় গেছে, এখানে কি বল কোথাও উল্লেখ করছে? করে নাই। কিন্তু যে ছেলেটা বেসিক জানে, যে মেয়েটা বেসিক জানে, ও কিন্তু বুঝবে যে 10 কেজি ভরের একটা বস্তুকে একটা হাইটে নিয়ে যাওয়ার জন্য বলের মানটা হবে তার ওজনের সমান। তখন সে বলটাকে এমজি দিয়ে কনভার্ট করা শুরু করবে বা বলের পরিবর্তে সে এমজি লিখে ম্যাথ করবে। তাহলে এটা করবে কে? যে বেসিকটা ভালো মতো জানে, বেসিকটা ভালো মতো বুঝে সে করতে পারবে। সে প্রশ্নটাকে অ্যানালাইসিস করে ওইখান থেকে ভ্যালু বাইর করতে পারবে, ওটা দিয়ে ম্যাথ করতে পারবে। কিন্তু যে সূত্র নির্ভর হয়ে পড়াশোনা করছে, বেসিক ভালো করে ইন ডিটেলে পড়ে নাই, ভাষা জ্ঞান, ভাষা একটু বেসিক পড়লে পড়ছে, না পড়লে নাই, সূত্র পড়ে পরীক্ষা দিতে চলে গেছে বা ম্যাথ প্রবলেম সলভ করতেছে, ওর পক্ষে কখনোই সিকিউ প্রশ্নে বা গাণিতিক প্রশ্নে ভালো করা এটা জিন্দেগিতেও সম্ভব না। বিশেষ করে ফিজিক্সে তো এটা পসিবলই না কোনোভাবে। ফিজিক্সে ভালো করার একমাত্র মূল মন্ত্র হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। ছোট কনসেপ্ট হইতে পারে, বাট ওই কনসেপ্টের বেসিক তোমার জানতেই হবে, আদারওয়াইজ কখনোই তুমি প্রশ্ন ক্র্যাক করতে পারবে না। কথা বুঝাইতে পারছি? তো বাচ্চাদের সিকিউ প্রবলেমে আটকে যাওয়া, সিকিউ প্রবলেম সুন্দর মতো সলভ না করা, করতে না পারা, এটার মূল কারণ হচ্ছে এইটা, এই যে বেসিক ভালো করে বুঝে না পড়াটা। কথা বুঝতে পারছি? আর আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে কি জানো, আমাদের ধৈর্য খুব কম পড়াশোনার ক্ষেত্রে। মানে আমরা রেডিমেড পড়াটাকে এমন পছন্দ করি, আমরা শুধু রেডিমেড চিন্তা করি, আমাদের মেন্টালিটি হয়ে গেছে এরকম, আমি যা পড়ছি আমার পরীক্ষায় হুবহু তাই আসতে হবে। নর্মালি 90% বাচ্চা এটা চিন্তা করে পড়াশোনা করে, এটা তো সত্য কথা। আমরা বাচ্চাদেরকে পড়াই, আমরা জানি তাদের চিন্তা, তাদের মেন্টালিটিতে কিভাবে কাজ করে। তারা চিন্তা করে স্যারে বোর্ডে আজকে 5টা ম্যাথ করাইছে, পরীক্ষায় এই 5টা ম্যাথের মধ্য থেকে আসতে হবে, এবং মধ্য থেকে কিভাবে আসতে হবে, যে হুবহু আসতে হবে। তারা এইভাবে মেন্টালিটি সেট করে রাখে যে রহিম মানে এখানে রহিম আসতে হবে, করিম আসতে পারবে না। 5 কেজি ভরের জায়গায় 5 কেজি আসতে পারবে, 7 কেজি আসতে পারবে না। তারা এইভাবে চিন্তা করে বসে থাকে। আমাদের রেডিমেড পড়াশোনার প্রতি আমরা খুবই আগ্রহী হয়ে পড়ছি, এই জন্য আমাদের বেসিকের প্রতি ধৈর্য থাকে না। একটা কনসেপ্ট একটু সময় দিয়ে বুঝিয়ে পড়ার জন্য আমাদের ধৈর্য শক্তি অতটুকু পর্যন্ত আমাদের সায় দেয় না। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মূল প্রবলেম। তোমাদেরকে এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসতে হবে। কখনোই তাড়াহুড়া করে পড়াশোনা করবে না, বিশেষ করে যখন তুমি নতুন করে কোনো টপিক পড়তেছো। যেমন এই টপিকটা যারা হচ্ছে এসএসসি 2027 ব্যাচ আছে, যারা 9 অলরেডি পড়ে গেছে, তারা মোটামুটি 9-এ মোটামুটি পড়ছে বেসিক। বাট যারা ফাঁকিবাজি করছে তারা কিন্তু কি আটকে যাবে। তো বিশেষ করে যারা শুরুতে এই চ্যাপ্টারটা পড়তেছো বা প্রথমবার পড়তেছো, প্রথমবার যে কোনো জিনিস চেষ্টা করবা, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, প্রথমবার তুমি ইন ডিটেল পড়ার চেষ্টা করবা। ইন ডিটেল মিন যতটুকু ডিটেল এটা পড়া যায় ততটুকু চেষ্টা করবা। এর পরের বার একবার যখন তুমি পুরো চ্যাপ্টার ইন ডিটেলে পড়ে ফেলবা, তোমার বেসিক সম্পর্কে পুরো আইডিয়া হয়ে যাবে। এরপরে যতবার তুমি রিভিশন করতে যাবা, তুমি মোটামুটি জাস্ট মূল টপিকগুলোকে টাচ করলেই হবে, কারণ তুমি বেসিক ইন ডিটেল পড়ে আসছো। তুমি জানো এই চ্যাপ্টারে কোথায় কি আছে, কতটুকু বেসিক, কোন সূত্রের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কীরকম, কোন ম্যাথ কীভাবে করতে হয়, এটা তুমি ইন ডিটেল পড়াশোনা করছো। তো যখন তুমি ফাইনালে রিভিশন করবা বা পরীক্ষার আগে পড়বা, তখন তুমি মূল টপিকগুলো নিয়ে তোমার একটা আইডিয়া নিজেই হয়ে যাবে। তুমি নিজেকে একটা সাজেশন দিতে পারবা যে এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো আমার পড়া উচিত, কোন কোনগুলো আপাতত একটু কম পড়া উচিত। কথা বুঝছো? তো এই যে বাচ্চাদের এটা হচ্ছে মূল সমস্যা, তোমরা ইন ডিটেল পড়ো না কোনো কিছু, বেসিক ক্লিয়ার করে পড়তে চাও না। বুঝছো? এটা সময় নিয়ে ফেলছি ক্লাসের মাঝখানে অনেকক্ষণ, কথাগুলো আসলে জরুরি তোমাদেরকে বোঝানোর জন্য। আর আমরা তো আসি এখানে তোমাদেরকে বোঝানোর জন্যই আসি, ঠিক আছে? কিন্তু এগুলো বলার পরেও তোমরা আসলে এটার প্রতি কি দিবা না, ধ্যান দিও না। ওই ঘুরে ফিরে স্যার সূত্র পড়াই দেন, ম্যাথ করাই দেন, আমরা ওই ম্যাথের মতো যেন ম্যাথ আসে, এভাবে একদম হুবহু ম্যাথ করাই দেন। এই চিন্তা চেতনাগুলো বাদ দাও, পড়াশোনা করো, ভালো করে বুঝে করার চেষ্টা করো, একেবারে রেডিমেড হয়ে যায় না, বেশি রেডিমেড হয়ে গেলে সমস্যা। আচ্ছা, তাহলে এখন ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, এটা কখন? উচ্চতার জন্য কৃতকাজ। তাহলে এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ কখন হিসাব হবে? একটা বস্তুকে যখন আমরা কোনো উচ্চতায় নিয়ে যাব,
তখন এফ এর পরিবর্তে এমজি হিসাব করা হয়, কারণ বস্তুর ওজনের সমান বল আমাকে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এই জন্যই আমি এফ ইকুয়াল টু কি বসাই, এমজিটা বসিয়ে আমরা ম্যাথ করি। কথা বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের কৃতকাজের হিসাব নিকাশ। অর্থাৎ সমতলের বেলায় আমরা কি হিসাব করব, সমতলের বেলায় হিসাব করব ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আর উচ্চতার ক্ষেত্রে হিসাব করব ডাব্লিউ ইকুয়াল টু কি এমজি এইচ। এটা এখন আসো, কৃতকাজ যে দুই প্রকার, ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউর ভ্যালুটা দুই রকম আসে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এটা একটু করে বলি। কৃতকাজ দুই প্রকার, একটা হলো ধনাত্মক বা পজিটিভ ওয়ার্ক, আর একটা হলো ঋণাত্মক বা নেগেটিভ ওয়ার্ক। একটা ধনাত্মক আর একটা কি ঋণাত্মক। ধনাত্মকের বেলায় শর্ত হচ্ছে বল এবং সরণের দিক একই। এটা হচ্ছে তোমাদের বইয়ের কথাবার্তা, এই জিনিসটা তোমাদের বইয়ে আছে। বল এবং সরণের ডিরেকশন যদি একই হয় তবে তখন কৃতকাজটা কি হয়, ধনাত্মক। আর যদি বল এবং সরণ বিপরীত হয় তখন কৃতকাজ হয় ঋণাত্মক। আমি আগে তোমাদের বইয়ের কথাটা একটু লিখি, তারপর তোমাদের একটা বিষয় বলবো। তাহলে ঋণাত্মকের বেলায় বল এবং সরণের দিকটা হলো বিপরীত। এটা এখন আমি তোমার একটা বিষয় বলি এবার। ওই যে বেসিকের গল্প যেটা একটু আগে শোনালাম তোমাদেরকে, বেসিক না জানলে কি হবে আমি তোমার বলি। তুমি যদি এই জিনিসটা এতটুকুতে সীমাবদ্ধ রেখে দাও, তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে না। কিভাবে আমি বলি, বল এবং সরণের দিক যদি একই হয় তাহলে হচ্ছে ঘটনাটা এরকম। একটু আগে চিত্র যেটা দেখাইছিলাম, এফ যদি এদিকে কাজ করে, এসও কি একই দিকে কাজ করতেছে, এটাকে বলা হচ্ছে বল এবং সরণ কি একই দিকে। আবার বল এবং সরণ বিপরীত, মানে বল যেদিকে কাজ করবে সরণ ওইখান থেকে কি করবে, বিপরীতে কাজ করবে। এই যেটা, এটা হলো বিপরীত। তাহলে এই অনুযায়ী আমরা কোণের মান যেটা পাই সেটা হচ্ছে এরকম, বল এবং সরণ যদি একই দিকে থাকে, আমরা একটু আগে পড়ে আসছি থিটার মান হবে 0 ডিগ্রি এটা। আর বল এবং সরণ যদি বিপরীত হয় তাহলে অ্যাঙ্গেল হবে এই যেটা, কত, থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। বলো, এতটুকু কথাবার্তাগুলো হচ্ছে তোমাদের বইয়ের কথাবার্তা বা তোমাদের পাঠ্যপুস্তকে যে কথাগুলো বলছে ধনাত্মক আর ঋণাত্মক কাজ সম্পর্কে, এটার সামারি হচ্ছে এই জিনিসটা। বুঝতে পারছো? বল এবং সরণের দিক একই হলে তখন সেটাকে ধনাত্মক কাজ বলে, এক্ষেত্রে থিটার মান হবে পজিটিভ, আর এক্ষেত্রে থিটার মান হবে কি নেগেটিভ, কারণ বল এবং সরণ বিপরীত। এখন আমি তোমার একটা বিষয় বলি, ভালো করে মনোযোগ দিবা। ধনাত্মক আর ঋণাত্মক কাজ এই দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। কিরকম? আচ্ছা দেখো, বলো তো আমাকে এই যে একটা ম্যাথ করে অ্যান্সার দিয়ে দিতে হবে। ধরো আমি এ বরাবর বল প্রয়োগ করলাম, বস্তুর এ বরাবর সরণ ঘটলো, তাহলে এই যে থিটা, এটার পরিচয় হচ্ছে ধরো থিটা কত ডিগ্রি, আমি বললাম থিটা 60 ডিগ্রি। এফ এর মান মনে করো আমি দিলাম 10 নিউটন, আর এস দিলাম হচ্ছে ধরো 5 মিটার। অর্থাৎ আমি বললাম কোনো বস্তুর উপর যখন আমি 10 নিউটন বল প্রয়োগ করছি তখন বস্তুর সরণ হয়েছে 5 মিটার, এবং বস্তুর সরণটা বলের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, মানে বস্তুর সরণটা একেবারে বলের ডিরেকশন বরাবর হয় নাই। তাহলে তুমি এখান থেকে কি কৃতকাজ বাইর করতে পারবে না? অবশ্যই পারবো। স্যার একটু আগে মাত্র আমরা শিখলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো স্যার আমাদেরকে থিটা দিছে, এফ দিছে, সব দেওয়া আছে, আমরা বসাই দিই। তাহলে 10 ইন্টু কত, 5 ইন্টু কস 60। তাহলে এখানে কত আসবে যদি আমরা হিসাব নিকাশ করি, cos 60 এটা 50, cos 60 ইন্টু 50 এটা আসবে হচ্ছে 25। আচ্ছা cos 60 ভ্যালু তো হাফ না, হ্যাঁ 25 জুল। কাজের একক তো আমরা জানি না, 25 জুল। এই দেখো এতটুকু আনসার আমার সাথে সবাই একমত কিনা? অর্থাৎ এই চিত্রের জন্য যদি প্রশ্ন করা হয় যে কৃতকাজের মান কত, তাহলে আমরা কৃতকাজটা বের করছি আমাদের ফর্মুলা অনুযায়ী ডাব্লিউ ইকুয়াল টু 25 জুল। বলো তো এতটুকু পর্যন্ত সব বুঝছি কিনা, ঠিক আছে কিনা সব কিছু? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই কৃতকাজটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ভালো করে বুঝবা। আমার প্রশ্ন তোমাদের কাছে এটা, এই কৃতকাজ যেটা বের হয়েছে এখানে ডাব্লিউ ইকুয়াল টু 25 জুল, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এখন বলবা যে স্যার এটা হচ্ছে পজিটিভ।
এখন আমি তোমাকে যদি আবার প্রশ্ন করি কেন, এটাকে তো তুমি পজিটিভ বলতে পারো না, তুমি আমাকে বলবা স্যার কেন বলতে পারি না। এবার আমি তোমার বলবো তুমি তো পড়ে আসছো ধনাত্মক কাজ মানে থিটার মান কত হবে, 0 ডিগ্রি। তুমি বলবে হ্যাঁ স্যার অবশ্যই করছে এটা, এবং এটা কেন হয়েছে, বল এবং সরণ একই দিকে কাজ করছে বলেই থিটার মান 0 ডিগ্রি হয়েছে। এখন তুমি দেখো এখানে কি থিটা 0 ডিগ্রি, না, এখানে থিটার মান 60 ডিগ্রি। বল এবং সরণ কি একই দিকে কাজ করছে, তাও করে নাই, বিপরীত দিকে, বিপরীত না, একটা অ্যাঙ্গেল করে কাজ করছে, কিন্তু আমি কৃত কাজ কি পাইছি, ধনাত্মক। তো এখানে একটা ঝামেলা হয়ে গেল না? কিরকম ঝামেলা, স্যার আমি যদি শুধুমাত্র চিন্তা করি যে ধনাত্মক কাজ মানেই হচ্ছে এই দুইটা পয়েন্ট, অর্থাৎ বল এবং সরণ একই দিকে হলেই শুধুমাত্র ধনাত্মক কাজ হবে, অন্য কোনো ক্ষেত্রে ধনাত্মক কাজ হবে না, তাইলে তুমি তো এটাকে ধনাত্মক বলতে পারবে না, কারণ তুমি এটার মধ্যে সীমাবদ্ধ। কথা বুঝছো? অর্থাৎ বল এবং সরণের দিক যদি একই হয়, শুধু তুমি যদি এটাকে চিন্তা করো যে এটার বাইরে আর কিছু হইতে পারবে না, তাইলে তো তোমার কনসেপ্ট এখানে ভুল। এটা কি ধনাত্মক কাজ হচ্ছে, কারণ এখানে বল সরণ তো একই দিকে নাই। তাহলে ঘটনা হচ্ছে ধনাত্মক কাজের বেলায় বল সরণ একই দিকে, এই কথাটা পুরোপুরি সঠিক নয়, বা পুরোপুরি কথাটা ধারণ করে না। ধনাত্মক কাজ হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, তখনই কাজের মানটা ধনাত্মক আসবে। দেখছো কথাটা কোথায়, এই কথাটা তোমার এখানে বইয়ে বলে নাই ভালো করে। অর্থাৎ বল এবং সরণের মাঝখানের যে কোণ, এটা যদি সূক্ষ্ম কোণ হয়, কত ডিগ্রি কোণ হয়, সূক্ষ্ম কোণ হয়, তখন তুমি এখান থেকে কৃত কাজ কি পাবা, ধনাত্মক পাবা। যেমন এই যে সূক্ষ্ম কোণ আমরা তো বুঝি 90-র চেয়ে ছোট, 90-র চেয়ে কি ছোট, মানে 0 থেকে 89 পর্যন্ত, বা 89-এর চেয়েও বেশি পয়েন্ট ধরতে পারো, বাট 90 হইতে পারবে না, 90 তো সমকোণ। তাহলে 90 ডিগ্রির চেয়ে কি ছোট যে কোণ, এগুলোকে বলতেছি আমরা সূক্ষ্ম কোণ। তাইলে মূলত ধনাত্মক কাজের শর্ত হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, অবশ্যই তুমি কৃত কাজ কি পাবা, ধনাত্মক পাবা। তাহলে মূলত তুমি কনসেপ্টকে মনে রাখবে এইভাবে, তুমি এটা মনে রাখবে না যে বল এবং সরণ সবসময় একই দিকে হইতে হবে ধনাত্মক কাজের জন্য, তাইলে তো এখানে ধনাত্মক কাজ হয় না। এখানে কি বল সরণ একই দিকে, এখানে কি থিটা 0 ডিগ্রি, না। তো তুমি যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে যাও, তাহলে কিন্তু সমস্যা। কথা বুঝছো? এই জন্য আমাদের মূল কনসেপ্ট হচ্ছে এটা না, ধনাত্মক কাজের মূল কনসেপ্ট হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, মধ্যবর্তী কোণ সূক্ষ্ম কোণ হলে কাজ ধনাত্মক হবে। কাজ কি হবে, ধনাত্মক হবে। এখানে আমাদেরকে কোনো থিটার মান ফিক্সড করে মনে রাখার কোনো দরকার নাই, আমরা থিটার মানটাকে মনে রাখবো, থিটা কি হওয়া লাগবে, সূক্ষ্ম কোণ হওয়া লাগবে। এখন 0 ডিগ্রি হইলেও কোনো অসুবিধা নাই, 10 ডিগ্রি হইলেও কোনো অসুবিধা নাই, 50 হইলেও কোনো অসুবিধা নাই, 80 হইলেও কোনো অসুবিধা নাই, এগুলো সব সূক্ষ্ম কোণের আওতায় পড়তেছে। এবং কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, চোখ বন্ধ করে বলতে পারবো এখানের কৃতকাজ অবশ্যই কি আসবে, ধনাত্মক আসবে। বুঝছো? তাহলে আমরা এগুলাকে মুখস্থ করব না, এগুলা এটার একটা অংশ। তুমি যখন থিটার মানটা সূক্ষ্মকোণ বলতেছো, সূক্ষ্মকোণ একটা রেঞ্জের মতো কাজ করতেছে, 0 থেকে একেবারে 90 ছোট পর্যন্ত সব সূক্ষ্মকোণের মধ্যে পড়ে গেছে, ওইখানে থিটা 0 ডিগ্রি এটা কনসিডার হচ্ছে না। কথা বুঝছো? তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এটা এটার মধ্যে ইনক্লুড হয়ে গেছে, এটাকে আর আমার আলাদা করে বলতে হচ্ছে না। কিন্তু আমি যখন শুধুমাত্র এই জিনিসটাকে ফিক্সড করে বলবো, তখন কিন্তু 0 ছাড়া বাকিগুলো আসতেছে না, তখন কিন্তু এই কনসেপ্টটা ভুল হয়ে যাচ্ছে। কারণ তুমি যদি চিন্তা করো যে বল এবং সরণ যদি শুধু একই দিকে হয়, তখনই কাজ ধনাত্মক, অন্য কোনো ক্ষেত্রে কাজ ধনাত্মক হবে না, তাহলে ভুল হচ্ছে না হিসাবটা, কারণ এখানে তো বল সরণ সেম হয় না। কথা বুঝতে পারছো? এইটাই হলো বেসিক, এই জিনিসগুলাই তোমার বুঝে পড়তে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে তাইলে, এই ক্ষেত্রে কোণ হবে স্থূলকোণ, এক্ষেত্রে কোণ হবে কি, স্থূলকোণ। কথা বুঝতে পারছি কিনা? অর্থাৎ নর্মালি স্থূলকোণ 180 পর্যন্ত নিতে পারবা, তবে আমরা চিন্তা করি হচ্ছে নর্মালি 180-র চেয়ে তো ছোট হয় স্থূলকোণ, বাট এখানে পুরোপুরি স্থূলকোণ না, এখানে অ্যাঙ্গেলের মানটা বা থিটার মান কত হইতে পারবে, 180 পর্যন্ত হইতে পারে, মানে সম্পূর্ণ বিপরীত। এই যে পুরোপুরি যখন বিপরীত বুঝাই, তখন হচ্ছে একেবারে 180 ডিগ্রি অপোজিট, এটাকে বলে সম্পূর্ণ বিপরীত। তাহলে এখানে স্থূলকোণ হইতে পারবে প্লাস 180 ডিগ্রিও হইতে পারবে। শুধু যদি আবার এখানে স্থূলকোণ বলি, তখন তো 180 কাউন্ট হবে না, কারণ স্থূলকোণের সংজ্ঞা হচ্ছে 180-র চেয়ে ছোট হওয়া লাগে।
তো এখানে কিন্তু 180 তুমি নিতে পারবা। তাহলে এখানে তুমি স্থূলকোণ উইথ 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ স্থূলকোণের সব মান নিতে পারবা, পাশাপাশি 180ও নিতে পারবা। তাহলে ঋণাত্মক কাজের বেলায় মনে রাখতে হবে থিটার মানটা 90-র চেয়ে বড়। 90 হইতে পারবে না, 90 নিয়ে আবার একটা কেস আছে, আমরা একটু আর পড়বো 90 হইলে প্রবলেমটা কোথায়। দেখো আমরা এখানেও কিন্তু 90 নিচ্ছি না, ধনাত্মক কাজের বেলায়ও 90 নিচ্ছি না, ঋণাত্মক কাজের বেলায়ও 90-কে নিচ্ছি না, 90 আলাদা একটা কেসে পড়বে। তাহলে 90-র থেকে বড়, 180-র সমান অথবা 180 থেকে ছোট, এটা হলো ঋণাত্মক কাজের জন্য শর্ত। তাহলে এখানে থিটাকে আমরা ফিক্সড করে বলবো না, একটা মান হইতে পারে না থিটার মান 90 থেকে বড়, 180 সহ 180-র মধ্যবর্তী যে কোনো মান হইতে পারবে, কথা বুঝছো, বাট 90-র চেয়ে বড় হইতে হবে। আর এখানে 0 থেকে 90 থেকে ছোট হইতে হবে, মানে 90 হইতে পারবে না। দুইটা কেসে তুমি 90-কে অ্যালাউ করতে পারবে। বলো এই জিনিসটা কি বুঝছো এখন? অ্যাকচুয়ালি ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ বলতে কাকে বুঝায়, এখানে থিটার পরিবর্তনটা কেমন, শর্তগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, কেন ধনাত্মক হচ্ছে, কেন ঋণাত্মক হচ্ছে, এটা কি বুঝতে পারছো কিনা? কথা বুঝাইতে পারছি? তাহলে এই উদাহরণটা আমরা ধনাত্মক কাজের বেলায় পড়ছি। এবার তোমাদেরকে ঋণাত্মক কাজের একটা উদাহরণ দেখাই। এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করব, মাইনাসের যে ঘটনা, একটু দেখো। ধরো একটা বস্তু, এটার উপর তুমি বল প্রয়োগ করছো কোন দিকে, এই দিকে, এবং বলের মান মনে করো আবার আগের মতো নিচ্ছি আমরা 10 নিউটন, এবং বস্তুর সরণ ঘটছে মনে করো এই দিকে। অর্থাৎ বল প্রয়োগ করছো ঠিক আছে, কিন্তু বস্তুর সরণটা কোন দিকে ঘটছে, এদিকে, এবং সেটা কয় মিটার, 5 মিটার, এবং এই মধ্যবর্তী কোণ মনে করো এটা 150 ডিগ্রি, থিটা হচ্ছে কত, 150। এবার তোমাকে কৃতকাজ বের করতে দিছে, তখন তুমি বের করবে স্যার আমরা তো সূত্র জানি এফএস কস থিটা। তাহলে স্যার এফ এর মান বসাই দিব 10, এস বসাই দিব 5, আর কসের জায়গায় কস 150 বসবে। এই যে স্যার আমার অ্যান্সার বের হয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা বাইর করি অ্যান্সারটা। তাহলে এখানে আসতেছে 10 × 5 × cos 150, এটা আসবে -43.30। ভালো করে একটু মনোযোগ দিবে এবার, -43.30 জুল, এটা হলো আমার অ্যান্সার। এখন তুমি এই অ্যান্সারটা দেখে আমাকে বলতে পারবা যে স্যার এটা হলো একটা ঋণাত্মক কাজ। কেন স্যার? কারণ এই যে স্যার সামনে একটা নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি, নেগেটিভ সাইন মানেই তো বোঝাচ্ছে কাজের ভ্যালুটা এখানে কি ঋণাত্মক, ঠিক আছে। এবং এটা কেন ঋণাত্মক হয়েছে চিত্র দেখে যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে বলবো স্যার এই যে বল এবং সরণের যেটা মধ্যবর্তী কোণ, এটা 90-র চেয়ে কি হয়েছে, বড় হয়েছে। আর আমরা জানি 90-র চেয়ে যখন বড় হয় মধ্যবর্তী কোণের মানটা, তখন কৃতকাজ কি হয়, ঋণাত্মক হয়। আমরা শর্তে সেটা পড়লাম। আচ্ছা এবার আমি আপনার একটা কথা বলি, কৃতকাজ ঋণাত্মক আসলে হয় না। এখন এই ঝামেলাটা লাগবে, স্যার এই হইল এতক্ষণ ধরে পড়াইছেন ঋণাত্মক কাজ হয়, এই যে শর্ত কত কিছু পড়াই ফেলছেন, এখন এসে বলতেছেন আবার ঋণাত্মক হয় না। কথা বুঝবে আগে, এটা এইভাবে না। অর্থাৎ এখানে কাজের ভ্যালুটা 43.30 জুল, মানে কাজ 43.30 জুল সম্পন্ন হয়েছে। কাজ কি মানে কাজ তো একটা স্কেলার রাশি তাই না, কাজের তো একটা মান, মান কখনো কি ঋণাত্মক হইতে পারে, কাজের মান কখনো ঋণাত্মক হইতে পারে না। আমি কাজ করছি, তুমি চিন্তা করো, তুমি এই বস্তুটাকে মনে করো বল প্রয়োগে এখান থেকে এখানে নিছো, অবশ্যই একটা কাজ হয়েছে না, কাজ কখনো কি নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে না। এখানে মূলত এই নেগেটিভ যেটাকে আমরা বলি ঋণাত্মক, বলার অর্থ হচ্ছে ঋণাত্মক চিহ্নের সাথে মানের কোনো সম্পর্ক নাই, ঋণাত্মক চিহ্নের সাথে সব সময় দিকের সম্পর্ক আছে। কার সম্পর্ক? দিকের। অর্থাৎ এখানে বল এবং সরণ দোনোটা কিন্তু কি রাশি, ভেক্টর রাশি। আলাদা আলাদাভাবে বল এবং সরণ দোনোটা কি রাশি, ভেক্টর রাশি, কিন্তু কৃতকাজের মান হচ্ছে স্কেলার রাশি। তাহলে ডাব্লিউ দিয়ে তো দিক প্রকাশ করে না, ডাব্লিউ হচ্ছে মানকে প্রকাশ করে। তাহলে এখানে ডাব্লিউর ভ্যালু শুধুমাত্র কত, 43.3 জুল, মানে কাজ 43 জুলই হয়েছে। তো মাইনাসটা কেন আসছে? তো মাইনাসের তাৎপর্য কি, মাইনাসটার তাৎপর্য হচ্ছে বল এবং সরণ পরস্পর কি একটা স্থূলকোণ আকারে আছে এখানে, অর্থাৎ মাইনাস দিয়ে বল এবং সরণের মধ্যবর্তী কোণের মানটাকে প্রকাশ করতেছে বা ডিরেকশনটাকে প্রকাশ করতেছে। এই মাইনাসের সাথে ভ্যালুর কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহলে ঋণাত্মক কাজ বলতে এখানে কাজের ভ্যালুটাকে ঋণাত্মক বোঝানো হচ্ছে না, কাজের ভ্যালুটা ধনাত্মকই, কিন্তু ডিরেকশনটা বলের সাথে সরণের যে ডিরেকশন সেটা হচ্ছে এখানে কি স্থূলকোণে আছে। অর্থাৎ
এটা সূক্ষ্মকোণ আকারে নাই, এই জন্য তুমি এই নেগেটিভটা পাচ্ছ। আচ্ছা তুমি চিন্তা করো তো, বল এবং সরণের গুণফল থেকে কি মাইনাসটা আসছে? এই মাইনাস বের হয়েছে থেকে cos 150 থেকে। cos 150 কি বুঝায়? দিক বা ডিরেকশনটাকে বুঝায় না? ও কি মান প্রকাশ করতেছে নাকি মধ্যবর্তী কোণ প্রকাশ করতেছে? মধ্যবর্তী কোণ। তাহলে এই নেগেটিভটা মানের জন্য আসে নাই, এই নেগেটিভটা আসছে মধ্যবর্তী কোণের জন্য। তাহলে মূলত এখানে মধ্যবর্তী কোণটা স্থূলকোণ হয়েছে বলেই এই নেগেটিভটাকে পাচ্ছি। তাহলে মনে রাখতে হবে ঋণাত্মক কাজ বলতে কাজের ভ্যালুটাকে ঋণাত্মক বোঝানো হচ্ছে না, বল এবং সরণ যার কারণে কাজটা পাচ্ছ ওই দুইটা রাশির মধ্যবর্তী কোণ সেটাকে প্রকাশ করতেছে এই মাইনাসটা। যদি প্লাস আসে তাহলে বুঝবো মধ্যবর্তী কোণটা সূক্ষ্মকোণ, আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে মধ্যবর্তী কোণটা কি স্থূলকোণ বা 90 চেয়ে বড় 180 চেয়ে ছোট বা 180 সমপরিমাণ, এই জিনিসটাকে বুঝায়। তাহলে এখানে কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, ঋণাত্মক কাজ মানে কাজের মান ঋণাত্মক নয়। থিটার যেটা মানে থিটা না সরি ডাব্লিউর যেটা ঋণাত্মক চিহ্নটা আসে এটা মানকে প্রকাশ করে না, এটা মূলত ডিরেকশনকে প্রকাশ করে। অর্থাৎ আমি একটু লিখে দেই, একটু নোট আকারে পারলে খাতা একটু লিখে রাখবে জিনিসগুলো, এগুলো বেসিক জিনিস। এই যে সিলি ইনফরমেশনগুলো তোমার বুঝতে হবে। তুমি ফিজিক্স যখন বুঝে তোমার আয়ত্তে আনতে পারবে তখনই তোমার মজা লাগবে ফিজিক্সটাকে, আর নাহলে ফিজিক্স বোরিং লাগবে তোমার। তুমি ম্যাথ করে মজা পাবা না, থিওরি পড়ে মজা পাবা না। থিওরিকে থিওরির মতো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে, তখনই থিওরি মজাদার হয়। যদি এটাকে মানে কোনো রকম পড়ে টোরে চলে যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি থিওরি পড়ে কখনো মজা পাবে না। আচ্ছা তাহলে একটু লিখো, কাজের, আমি একটু লিখে দিচ্ছি, এটা একটু লিখো। কাজের মান সবসময় ধনাত্মক, সবসময় ধনাত্মক। ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন মানকে প্রকাশ করে না, মানকে প্রকাশ করে না, মূলত প্রকাশ করে কাকে? মাইনাস চিহ্ন দ্বারা, মাইনাস চিহ্ন দ্বারা বল এবং সরণের মধ্যবর্তী কোণকে বোঝায়। ঠিক আছে? বা আরেকভাবে বলতে পারো মাইনাস চিহ্ন দিয়ে মূলত ডিরেকশনকে বোঝায়। কোণ মানেই হচ্ছে দিক, অর্থাৎ একটা রাশি অন্য রাশির সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে এটাই তাদের দিককে প্রকাশ করে। অর্থাৎ এখানে বলের সাথে সরণের দিক হচ্ছে 150 ডিগ্রি, মানে বল এবং সরণ 150 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তো এখানে কোণ বলতে মূলত দিককে প্রকাশ করা হয়। তাহলে মাইনাস চিহ্ন দ্বারা মধ্যবর্তী কোণকে প্রকাশ করে, অথবা সুন্দর করে বললে মাইনাস চিহ্ন দ্বারা বল এবং সরণের ডিরেকশন বা দিককে নির্দেশ করা হয়, এটা দিয়ে মান প্রকাশ করা হয় না। এই 43.30 এটার সাথে মানের কোনো কি নাই, সংযোগ নাই। তাইলে আমি যদি একটু বলি সুন্দর করে, মাইনাস এফএস যখন আসে কৃত কাজের বেলায় এটা মাইনাস এফএস চলে আসে না, ঋণাত্মক কাজের বেলায় এটা হচ্ছে ঋণাত্মক কাজ। তখন মনে রাখবা এই যে মাইনাস যেটা আছে এটা মানকে বুঝায় না, এটা হচ্ছে দিককে প্রকাশ করে। আর এই যে এফএস যেটা আছে এটা মানকে প্রকাশ করে। তাহলে এখানে মান এবং দিক দুইটা পরস্পর বিপরীত। অর্থাৎ এই যে এখানে মান, এই মাইনাসের সাথে মানের কোনো রিলেশন নাই। যেমন এখানে মাইনাস এত, এটা হলো এফ এস এর ভ্যালু, এফ ইন্টু এস, এটা এই মাইনাসটা হচ্ছে মূলত কার, ওই যে মধ্যবর্তী কোণের জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ওইটার জন্য মাইনাস ডিরেকশনটা আসছে, ওটা স্থূলকোণ বলেই এই মাইনাসটা আসছে, আদারওয়াইজ এটা পজিটিভ থাকবে। বলো জিনিসটা কি বুঝতে পারছি? ভালো করে বুঝা গেছে কিনা? এটা এই হচ্ছে আমাদের কৃতকাজ সম্পর্কিত যে কথাবার্তা, কাজের বেসিক ধারণা, কাজ কাকে বলে, কাজের প্রকারভেদ, ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ, দুইটার শর্ত, এখানে কোণের পরিচয়টা কেমন বা কোণ কিভাবে হিসাব করতে হয়, যাবতীয় সব কিছু আমরা এখানে পড়লাম। এরপর আমরা আর দুইটা জিনিস একটু পড়বো। আমরা একক পড়ি না এখনো পর্যন্ত, কাজের যেটা একক সেটা একটু করে দেখব। পাশাপাশি 90 ডিগ্রি নিয়ে একটা কথা বললাম না তোমাদেরকে, মানে অ্যাঙ্গেল যদি 90 হয় তখন কি হবে ওইটা একটু করে পড়বো। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। যদি একটু মনোযোগ সহকারে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো আশা করি মজা পাবা। আমাদের পাঠ্য বইয়ে আসলে এই জিনিসগুলো এইভাবে দেওয়া নাই, যার কারণে আমাদের আমাদের মানে ওরাই আমাদের কাছে ফিজিক্সটা বোরিং করে রাখছে।
এখানে দোষ আসলে বাচ্চাদের না, বুঝছো? দোষ হচ্ছে আমাদের বইগুলা এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে একটা কনসেপ্ট পড়ে ফিজিক্স তো বুঝবেই না, ফিজিক্সের মানে ফিজিক্স যা বুঝাইতে চাইছে তার উল্টা জিনিস বুঝে বসে থাকবে পোলাপেন। মানে সোজা কথা আমার প্রতি এরকম, মানে অ্যাকচুয়ালি এটা আমার ক্ষেত্রে এমনই হয়েছে। আমি যখন 9-10 এগুলো পড়ছি, বই পড়ে আমি যে জিনিসটা বুঝতাম স্যারের কাছে পড়ে দেখতাম যে এটা পুরোটাই উল্টা। মানে বই এটার ধারে কাছেও কিছু বলে নাই, এমন কিছু জিনিস স্যার আমাদেরকে পড়াচ্ছে। তো এই জন্য বাচ্চাদের মধ্যে একটা ডাউট কাজ করে। এই জন্য বইগুলোকে আসলে যদি একটু সুন্দরভাবে, একটু সাবলীল সুন্দর একদম কনসেপচুয়াল ভিত্তিক করে করা যাইতো, মানে কনসেপ্টের একটা ধারণা, ভাষা ধারণা না দিয়ে মেইন কনসেপ্টটা যদি দেওয়া থাকতো, তখন আমাদের ওগুলো পড়তে মজা লাগতো, বুঝতে মজা লাগতো। কথা বুঝছো কিনা? তো এই জন্য বইগুলো আসলে এভাবে বোরিং করে রাখছে, যার কারণে ইন্টারেস্ট পাওয়া যায় না, সমস্যা এই জায়গায়। আচ্ছা, এবার আসো প্রথমে একটু ছোট্ট করে কাজ এবং মাত্রাটা একটু বলে দিই। কাজের একক, মাত্রা, এগুলো এমসিকিউর জন্য। কাজের একক এবং মেথড সবসময় একক ইউজ করবা, মেথড যখন ভ্যালু বাইর করবা একক ইউজ করবা, তাহলে এটা এমসিকিউ। ঠিক আছে, কাজের একক, এককটা না বিশেষ করে মাত্রাটা অনেক বেশি আসছে। আচ্ছা, কাজের এককটা প্রথমে একটু বলি। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হচ্ছে মূল। কস থিটা, থিটার তো এখানে আলাদা করে কোনো কি নাই, একক থাকে না। তাহলে এখানে বলের একক হচ্ছে আমরা জানি নিউটন, আর এস এর একক হচ্ছে কি মিটার। তাহলে কাজের একটা ইউনিট হচ্ছে নিউটন মিটার। এই ভালো করে বুঝবা, এটা কাজের একটা ইউনিট হচ্ছে কোনটা, নিউটন মিটার। বাট আমরা কি নিউটন মিটার ইউজ করি? আমরা জুল ইউজ করি। মূলত এই নিউটন মিটার যেটা আছে এটাকে মূলত কি বলা হয়, জুল বলা হয়। এটাকে মূলত জুল বলা হয়, বা আমরা জে দিয়ে প্রকাশ করি এটাকে। এই অর্থাৎ জুল হচ্ছে সামগ্রিক প্রকাশ, নিউটন মিটার এটাকে সমন্বিত যে প্রকাশ সেটাকে বলা হয় জুল। বাট কাজের অ্যাকচুয়াল ইউনিট যেটা আমরা ফর্মুলা থেকে যে ইউনিটটা হিসাব করি ওটা হচ্ছে নিউটন মিটার। এখন এখান থেকে তোমাকে একটা এমসিকিউ করতে পারে, কিরকম আমি বলি। তুমি সারা জীবন পড়ে গেছো ডাব্লিউ, এটা হলো কৃতকাজ, এটার একক হচ্ছে জুল, জে দিয়ে প্রকাশ করা হয় এটা। এখন যে এই বেসিকটা জানে না, ভালো করে বুঝবে না, এমসিকিউতে ধরো অপশন আসছে, এমসিকিউতে আসছে নিচের কোনটি কাজের একক, নিচের কোনটি কাজের একক, এখানে অপশনের জুলই নেই। ধরো অপশন দিছে চারটা, কি কি দিছে আমি একটু বলি। ধরো তোমার অপশন একটা দিছে কাজের একক নিউটন, আরেকটা দিছে কাজের একক ধরো সেকেন্ড ইনভার্স ওয়ান, আরেকটা দিছে মনে করো ওয়াট, ঠিক আছে, এরকম একটা দিছে, আরেকটা দিছে এটা নিউটন মিটার। এখন যে নিউটন মিটার যে কাজের একক এটা যে জানে না, বা যে পড়ে নাই, যে রেডিমেড পড়ছে, ওই যে রেডিমেড পড়াশোনায় দেখছো, রেডিমেড পড়বা আটকে যাবা, রেডিমেড পড়ছে জুল, জুল হচ্ছে কাজের একক, বাট জুলের ব্যাকগ্রাউন্ডটা কি সে এটা জানে না, সে এখানে জিন্দেগি তো পারবে না, এখানে গিয়ে তার মাথা খারাপ হয়ে যাবে। সারা জীবন পড়ে আসছি জুল হচ্ছে কাজের একক, এটা কেমন প্রশ্ন, ও তখন স্যারের ভুল ধরতে চলে যাবে। আর স্টুডেন্টদের মধ্যে একটা হাস্যকর বিষয় হচ্ছে, আমি প্রায় সময় এটা দেখছি, স্টুডেন্ট যখন কোনো কিছু পারে না, মনে করো একটা প্রশ্ন পড়ছে, প্রশ্ন পড়ে এটার কমন পড়ে নাই বা ওর কাছে মনে হচ্ছে এটা অপরিচিত, তখন ও প্রথম যে সিদ্ধান্তটা দেয়, স্যার প্রশ্নে ভুল আছে, স্যার এই প্রশ্নে কি আছে, ভুল আছে, এই যে টিচার উনি ভুল করছে, প্রশ্ন ঠিক মতো করেনি। প্রবলেমটা হচ্ছে তার বেসিকে গ্যাপ থেকে গেছে, এটা সে বোঝার চেষ্টা করে না, সে ডিরেক্টলি টিচারের ভুল ধরতে চলে যায়। যেমন এই প্রশ্নটা পড়ে ওর টিচারের ভুল বলে, স্যার এটা কোনো প্রশ্ন, কাজের একক তো সবাই জানে স্যার জুল, কিন্তু স্যার দেখেন একটা ইউনিটও জুল দেয় নাই, তো এখানে এমসিকিউতে সঠিক উত্তর নাই, তো এটা প্রশ্ন স্যার ভুল, ফ্রি মার্কস দিতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে ফ্রি মার্কস না, উল্টা -1 তোমার কেটে দেওয়া দরকার, এটার জন্য যে তুমি বেসিক পড়ো না এই জন্য। কথা বুঝছো? তাহলে এখানে কাজের একক হচ্ছে কোনটা, নিউটন মিটার। তো এই জন্য বলতেছি বারবার, তাড়াহুড়া করে পড়াশোনা করবা না, একটু সুন্দর করে বুঝে করবা, কেমন বেসিক সহকারে জেনে করার চেষ্টা করবা। তাহলে নিউটন মিটারকে মূলত কি বলা হয়, জুল বলা হয়। যেটা জানে সে কিন্তু কি তাড়াহুড়া করবে না, সে নিউটন মিটার দেখে সুন্দর করে বৃত্ত ভরাট করে দিবে। তাহলে নিউটন মিটারই হচ্ছে কি আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই? এই যে এটা হলো কাজের একক, এটা একটা, আরেকটা হচ্ছে মাত্রা, এখান থেকেও প্রশ্ন আসে। তাহলে এটা হচ্ছে একক, এটা হলো কি একক, এখানে গেল। আর এটা হচ্ছে মাত্রা সমীকরণ, কাজের মাত্রা সমীকরণটা আসে। ইভেন মাত্রা সমীকরণটা এমসিকিউতেও আসে, আবার অনেক সময় আমি দুই একটা স্কুল কোয়েশ্চেন এটা দেখছি, বোর্ড আসছে কিনা আমার এখনো পর্যন্ত চোখে পড়ে না, স্কুল কোয়েশ্চেনগুলোতে এটা খতে দিয়ে দিছে, এই কাজের মাত্রা না, মানে বলের মাত্রা সমীকরণটা লিখতে বলে দিছে ডিরেক্ট। অর্থাৎ তুমি বলের মাত্রা সমীকরণটা কিভাবে আসছে এটাকে লিখে দেখাইতে বলছে। তো কাজের মাত্রা সমীকরণও বলতে পারে, তাহলে দেখো কিভাবে করে দেখাবা, একটু জিনিসটা শিখে রাখো। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হলো আমাদের মূল। তো কস থিটাটা আমরা এখানে লিখতেছি না এখন, স্যার এই যে কস থিটা যে লিখতেছেন না,
কস থিটা তো কোনো কি না, এটা তো কোণের মান, ডিরেকশন, এটার সাথে আমাদের মানের সম্পর্ক থাকে না। আমরা একক বা মাত্রাগুলা যেগুলো মান প্রকাশ করা যায় ওগুলো থেকে বের করি। কস থিটার নির্দিষ্ট কোনো কি নাই মান, এটা হচ্ছে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। এবার আসো এফ, নিউটন। বলের মাত্রা কি, বা আরেকটু ভেঙে যদি পড়ি, যারা বলের মাত্রা জানো ডিরেক্টলি বসাই দিবা, যারা বলের মাত্রা জানো ডিরেক্টলি বসাইতে পারবো, বা যারা জানো না তারা একটু ভেঙে করবা। এফ ইকুয়াল টু কি লেখা যায়, এম এ ইন্টু এস লেখা যায়। তাহলে এগুলোকে আমরা মৌলিক এককে ভাগ করে ফেলছি। এখানে এম ভর, এটা একটা মৌলিক একক, ভরের মাত্রা হচ্ছে এম, ভরের মাত্রা কি এম। ত্বরণের মাত্রা যারা পড়ছো এল টি ইনভার্স কত 2, মোটামুটি সবাই জানো, ইন্টু এস এর পরিচয় হচ্ছে কি মিটার। এস তো নর্মালি দূরত্ব বা সরণকে বুঝায়, তো আমরা এটাকে এ দিয়ে এল দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি, এল দিয়ে। কথা বুঝাতে পারছি এটা। তখন কাজের মাত্রা সমীকরণ চলে আসে এম এল স্কোয়ার টি ইনভার্স কত 2, এটা হলো কাজের মাত্রা সমীকরণ। এম এল স্কোয়ার টি ইনভার্স কত 2, বলো এটা বুঝছো? এল এবং এল মিলে এই যে এল স্কোয়ার, আর টি ইনভার্স 2 বসে গেছে, এম বসে গেছে। এটা হলো কাজের মাত্রা সমীকরণ। যদি লিখে দেখাইতে বলো খতে, তোমাকে এভাবে ভেঙে দেখাইতে হবে। আর যদি এমসিকিউতে ডিরেক্ট জিজ্ঞাসা করো, এমসিকিউতে অপশন দিয়ে দিবে, তখন তুমি কি করবা, এভাবে করবা। এরটা আমি ডিরেক্ট বসাইছি, কেউ যদি চাও যে স্যার এরটা কিভাবে আসছে আমি বুঝি নাই, তাহলে সেভাবে করতে পারো। এ ইকুয়াল টু কি লেখা যায়, বি বাই টি। সময়ের সাপেক্ষে তুমি যদি বেগকে সময় দিয়ে ভাগ দাও, তুমি কি পাবা, বেগকে সময় দিয়ে ভাগ দিলে ত্বরণ পাবা। তো মূলত আবার ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই কি টি, মূলত এখান থেকে আসছে, গল্পটা শুরু হয়েছে ওর থেকে, গল্প শুরু করছে ভি করছে। তাহলে ভি এর মাত্রা হচ্ছে এস এর জন্য মাত্রা, এই যে দেখাইছি এস এর জন্য মাত্রা হচ্ছে এল, তাহলে এস না সরণ, সরণের মাত্রা এল। আর টি মানে সময়, সময়ের মাত্রা হচ্ছে টি, ক্যাপিটাল টি। তো টি যেহেতু নিচে আছে, এটাকে উপরে লিখলে আমাকে ইনভার্স দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে, ইনভার্স। তাহলে এবার বলো ভি এর মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 1। এবার তুমি এখান থেকে এ বের করতে পারবে। এই যে ভি, এই এল টি ইনভার্স 1 এটা কার জন্য, ভি এর জন্য না, এই ভিটা এখানে বসাই দিব। তাহলে এই যে ভি যদি বসাই এল টি ইনভার্স 1, আর নিচে কত আছে টি, তো টি এর জন্য মাত্রা আবার একটা ক্যাপিটাল টি। এই টিটা যখন উপর উঠবে তখন হয়ে যাবে কত, এল টি ইনভার্স 2। এই যে এখান থেকে ত্বরণের মাত্রাটা এল টি ইনভার্স 2 আসছে, আমি ত্বরণের মাত্রাটা ডিরেক্ট বসাইছি এখানে। তো কেউ যদি এটা ডিরেক্টলি জানো, তুমি ডিরেক্টলি এখানে ভেঙে বসাই দিতে পারবা এর মাত্রাটা, আর এভাবে করে দেখানোর দরকার নাই, তুমি এরটা ডিরেক্ট বসাইতে পারবা। আর যদি কারো মনে হয় যে স্যার আমি পারি না, তখন একটু কষ্ট করে এগুলো একটু মনে রাখতে হবে। তবে আমার মতে তুমি এগুলো যদি একটু বুঝে প্র্যাকটিস করো, এটা তোমার মনে থাকবে, বারবার করতে হবে না। তুমি আপনার প্রক্রিয়াটা শিখে রাখবা, পরীক্ষার হলতে এত ইন ডিটেল করার তোমার কোনো দরকার নেই। তোমাকে বলছে কাজের মাত্রা সমীকরণ, তুমি মূল অংশগুলোকে ভেঙে এম এর জায়গায় এরটা তুমি যদি ডিরেক্ট জানো বসাই দিবা, অ্যাসেটটা বসাই দিচ্ছি, হয়ে গেছে, বুঝছো? আর এটা কিভাবে আসছে ওই জন্য এটা একটু ভেঙে দেখাইলাম, এটা আমার এখানে লেখার দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের মাত্রা সমীকরণের হিসাব নিকাশ, এটা গেল। আচ্ছা, এবার আমরা একটু একটা প্রশ্ন অনুধাবন বলতে পারো, বা বেসিক প্রশ্ন, এটা আমাদের বইও আলোচনা নাই, বাট এটা আমাদের জানা জরুরি। তুমি কৃতকাজের দুইটা বিষয় পড়ছো এখনো পর্যন্ত, যে একটা হলো কৃতকাজ হইতে পারে হয় ধনাত্মক, অথবা কৃতকাজ হইতে পারে কি ঋণাত্মক। কৃতকাজ কিন্তু শূন্যও হইতে পারে। কৃতকাজ কি হইতে পারে, শূন্য। এখন তুমি বলবা স্যার হ্যাঁ কৃতকাজ শূন্য হইতে পারে, এটা আমি জানি। এবার আপনি কিরকম জানেন আমি একটু আপনারা বুঝাই। আপনি জানেন স্যার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ না ঘটে, ধরেন আমি বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটা স্মরণ ঘটলো না। স্যার আসেন একটু উদাহরণ দিয়ে আপনারা বুঝাই দিই, আমাকে বুঝাচ্ছ তোমরা। এবার আমাকে বুঝাচ্ছে কিরকম, স্যার ধরেন একটা ট্রাককে আপনি ঠেলতেছেন, আপনি ট্রাককে অনেক বল দিয়ে ঠেলতেছেন, কিন্তু স্যার ট্রাক তো নড়তেছে না। তো স্যার এখানে স্মরণের মানটা শূন্য না, তো স্মরণের মান যদি শূন্য হয়, এই যে স্যার দেখেন কৃতকাজের মানটা 0 চলে আসবে। কেমনে, এই যে এফ এস। তো স্যার আপনি বল প্রয়োগ করছেন, ট্রাককে ঠেলতেছেন, বলের মান তো থাকবে, কিন্তু স্যার ট্রাকের কোনো স্মরণ নাই, তাইলে এখানে কাজের মান আপনি কত পাচ্ছেন, 0 জুল। এই তো স্যার কাজের মান কিভাবে শূন্য হয় আমরা তো এটা জানি। হ্যাঁ আপনারা জানেন, কিন্তু আপনারা পুরাটা জানেন না, ওই আবার অর্ধেক জানেন, পুরোপুরিটা জানেন না। শুধুমাত্র স্মরণ শূন্য হলে বা বলের মান শূন্য হলে যে সবসময় স্মরণ শূন্য হবে, বিষয়টা এরকম না। অন্য ক্ষেত্রে যেমন আমি তোমার একটা বিষয় বলি, ধরো বলের মানও আছে, স্মরণের মানও আছে, কোনোটাই 0 না, এক্ষেত্রেও কৃতকাজ 0 হইতে পারে। এই এখন মাথাটা ঘুরে যাবে, স্যার কি বলেন এটা, বলের মানও যদি শূন্য না হয়, স্মরণের মানও যদি শূন্য না হয়, তাহলে তো অবশ্যই যে কোনো একটা মান থাকবে, হয় পজিটিভ না হয় নেগেটিভ,
জিরো তো স্যার হওয়ার কথা না। তো এটা কেমনে বলতেছে স্যার জিরো হবে? কৃতকাজ শুধু জিরো হয় কখন? যে কোনো একজন শূন্য হইলে না কৃতকাজ শূন্য হওয়ার কথা। কিন্তু স্যার বলেরও যদি একটা মান থাকে, স্মরণেরও যদি একটা মান থাকে, তো এখানে কৃতকাজ কেমনে শূন্য হয়? এটা কি ধরনের কথা বলতেছেন আপনি? এই যে এই প্রশ্নটা আপনাদের মধ্যে এরকম ভাবেই আসবে, কখন? যখন আপনি বেসিকটা জানবেন না। এবার আসেন আপনারা নিয়ে আবার একটু গভীরে ডুব দেই। চলেন তো দেখে আসি জিনিসটা কেমনে হয়। আসেন মূল সূত্রে যাই আমরা। আমরা কৃতকাজের মূল সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এফএস পড়ি নাই, কৃতকাজের মূল সূত্র পড়ছি ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা। এইবার আমি আপনার একটা সুন্দর করে কি করতেছি, চলেন একটা উদাহরণ। আপনি আমাকে একটা উদাহরণ দিচ্ছেন না ট্র্যাকের, এবার আমি আপনার একটা উদাহরণ দিই। ধরেন এই যে ক্যালকুলেটর, হ্যাঁ এটা একটা বস্তু। এই যে ক্যালকুলেটরটাকে আমি হাতের উপর রাখছি, বুঝবেন ভালো করে, কেমন ঠান্ডা মাথায় একদম ধীরে সুস্থে বুঝবেন। ক্যালকুলেটরটাকে হাতের উপর রাখছি, তো হাতের উপর রেখে ক্যালকুলেটরটা নিয়ে কি করতেছি, আমি সামনে হাঁটতেছি। ভালো করে মনোযোগ। ক্যালকুলেটরটাকে এভাবে রাখছি আর আমি হাঁটতেছি কিভাবে, এইভাবে। তাহলে এখানে বস্তুটা হলো ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটাকে আমি এইখান থেকে সামনে নিয়ে যাচ্ছি। তাহলে ক্যালকুলেটরের সরণ কোন বরাবর? ভূমির সমান্তরাল বরাবর। আর ক্যালকুলেটরটা কোথায় আছে? আমার হাতে। তাহলে ক্যালকুলেটরের উপর আমি একটা বল প্রয়োগ করতেছি না, আমি যেহেতু ক্যালকুলেটরটাকে ধরে রাখছি, ক্যালকুলেটরের ওজনটা নিচে কাজ করতেছে। কিন্তু আমি ক্যালকুলেটরটাকে ধরে রাখছি যেহেতু, আমি ওজনের বিপরীতে একটা বল দিচ্ছি, এজন্য তো পড়তেছে না। তাহলে ক্যালকুলেটরের উপর আমি যে বলটা দিচ্ছি সেটা কাজ করতেছে উপরে, আর ক্যালকুলেটরটাকে যাচ্ছে কোন বরাবর? ভূমির সমান্তরাল বরাবর। তাই এই জিনিসটাকে যদি একটু চিত্র আকারে দেখাই, দেখেন তো এরকম হবে না ঘটনাটা। ধরেন এটা হলো ক্যালকুলেটর, ছোট্ট ক্যালকুলেটর। এটাকে আমি হাতের উপর রাখছি, এটা একটা সারফেস, হাতের উপর রেখে আমি সামনে হাঁটতেছি। তাহলে সরণটা কোন বরাবর? এই বরাবর না? ক্যালকুলেটর নিয়ে আমি সামনে যাচ্ছি, তাহলে ক্যালকুলেটর কোন বরাবর যাচ্ছে? ভূমির সমান্তরাল বরাবর যাচ্ছে। তাহলে ক্যালকুলেটরের সরণ হচ্ছে এই বরাবর, আনুভূমিক বরাবর। ক্যালকুলেটরে বল দিচ্ছে কে? আমি দিচ্ছি। ক্যালকুলেটরটাকে ধরে রাখছি এরকম, নাহলে তো সে পড়ে যাইতো। তাহলে ক্যালকুলেটরের ওজনটা আমার হাতের উপর কাজ করতেছে। তাহলে আমি যেহেতু ধরে রাখছি, তাহলে আমি ক্যালকুলেটরের ওজনের সমান বল দিচ্ছি কোন দিকে? উপরের দিকে। ওজন যদি নিচে কাজ করে, আমি যে বলটা দিব সেটা কোন দিকে দিতে হবে? উপরে। তখনই তো বস্তু আমার হাতের উপর থাকতে পারবে। তাহলে আমি বল প্রয়োগ করতেছি কোন দিকে? উপরের দিকে। তাহলে এইখানে এই যে অ্যাঙ্গেল, যেটা একটু ভালো করে চিত্র দেখে অ্যান্সার করেন তো, অ্যাঙ্গেলটা কত? বলবেন স্যার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই যে 90 আসছে, এতক্ষণ আমরা 90 নিয়ে পড়াশোনা করি নাই। এবার দেখেন, এটা এমন একটা কৃতকাজের সিনারিও বা এমন একটা কনসেপ্ট যেখানে বল এবং সরণ পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তাহলে এখানে বলের মান অবশ্যই শূন্য না, কারণ ক্যালকুলেটরে তো একটা ওজন আছে। তাহলে ওজনটা এখানে বসবে mg, আর আমি ক্যালকুলেটরটাকে নিয়ে হেঁটে সামনে গেছি মনে করো 2 মিটার। তাহলে এস এর মানও তো কিনা শূন্য নয়। তাহলে বলেরও একটা মান আছে যেটা ওজনের সমান, এস এরও একটা মান আছে যতটুকু আমি হাঁটছি বা নিয়ে গেছি তার সমান। তাহলে এখানে বল অথবা সরণ কোনোটাই কিন্তু কিনা শূন্য নয়। তাহলে আসো এফএস আমরা রাখলাম, মান বসাচ্ছি না, আমরা জানি দুইটার মান আছে, এটা তো বোঝা যাচ্ছে। থিটা কত? 90 না? 90। এবার যারা ত্রিকোণমিতি করছো, মোটামুটি সাইন কজের ভ্যালুগুলো তোমাদের মনে আছে বা বই দেখে ক্যালকুলেটর থেকেও বের করতে পারো। তুমি কজ 90 চাপ দিয়ে দেখো, কজ 90-র ভ্যালু হচ্ছে 0। কজ 90-র ভ্যালু কত? 0। এফএস হিসাব করা লাগবে না, শুধু কজ 90-র দিকে তাকাও। এই কজ 90-র মান হচ্ছে কত? 0। এবার আমারে বলো তো, এফ এবং এস এর মান থাকা সত্ত্বেও, মনে করো এফ এরও একটা ভ্যালু আছে, এস এরও একটা ভ্যালু আছে, কিন্তু কস 90-র মান হচ্ছে 0। তাহলে এই ভ্যালুগুলার কি এখন কোনো মূল্য আছে? কারণ এগুলার সাথে কস 90 গুণ আকারে। তাহলে কস 90-র মান যদি 0 হয়, এই পুরো ভ্যালুটা এখন 0 হয়ে যাবে না? দেখছো ঘটনা? কৃতকাজ কিন্তু কি আসছে? 0 আসছে। বাট তুমি দেখো, আমাকে যে গল্প তুমি শোনাইছিলা, তুমি আমাকে বলছো স্যার কৃতকাজ 0 হওয়ার জন্য বল অথবা সরণ যে কোনো একজন 0 হইতে হবে। কিন্তু আমি বললাম যে না, বল এবং সরণ কেউই 0 না, বলেরও মান আছে, সরণেরও মান আছে। তখনও কৃতকাজ 0 হইতে পারে। কখন? যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন দুইজনের মান থাকা সত্ত্বেও 0 ডিগ্রি 0 জুল হবে। বুঝছো জিনিসটা এখন? এইটা হলো বেসিক। তাহলে তোমাকে যদি বলে কৃতকাজের মান শূন্য হতে পারে কিনা, তখন তোমার অ্যান্সারটাও কারেক্ট,
নর্মালি বল প্রয়োগে যদি স্মরণ না ঘটে, যেমন ট্রাকের যে উদাহরণটা দিছো সেটা ভুল বলতেছি না আমি, সেটা ঠিক আছে, বাট ওইটাই একমাত্র ঠিক না, এটা ছাড়াও আছে। যেমন তোমার ওই কনসেপ্টে শুধু স্মরণের মানটা শূন্য হয়েছিল, এই জন্য তুমি বলতেছিলে যে স্যার কাজের মানটা শূন্য, যে স্মরণ যেহেতু জিরো হয়েছে। এবার আমি তোমার দেখালাম স্মরণের মান থাকা সত্ত্বেও, বলেরও মান থাকা সত্ত্বেও কৃত কাজ কি হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে মূলত কৃত কাজটা জিরো হয় কখন, যদি স্মরণ জিরো হয় তখনও শূন্য হবে, আবার যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখনও কি হবে, স্মরণ কৃত কাজটা শূন্য হবে। এই জিনিসটা মনে রাখবা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কৃত কাজ শূন্য হয় কখন, একটু লিখে রাখো এটা। বোর্ডের এই অবস্থা হয়ে গেছে, দাগ পড়ে যাচ্ছে। আচ্ছা একটু লিখে রাখো, হ্যাঁ জিনিসটা, দুইটা শর্ত লিখে রাখো। কৃত কাজ শূন্য হওয়ার শর্ত। তাহলে এক, যদি স্মরণ শূন্য হয়, যদি কি হয় স্মরণ শূন্য, আর দুই, বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, ঠিক আছে। অর্থাৎ থিটার মান যদি কত হয়, 90 ডিগ্রি হয়, তখন কৃত কাজ কি আসবে, শূন্য আসবে। কথা বুঝতে পারছি কিনা। স্মরণ শূন্য, বল কি শূন্য হইতে পারে, বলও হইতে পারে, তবে বল শূন্য হলো এখানে আসলে কনসেপ্টটা শুরুই হবে না, কারণ তুমি বল প্রয়োগে যদি না করো স্বাভাবিকভাবে তার স্মরণ তো শূন্যই হবে। তুমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে বা বস্তুর উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করলে ওই বস্তুর স্মরণ সবসময় কি থাকবে, শূন্য থাকবে, বস্তুর অবস্থান কোনোদিন পরিবর্তন হবে না, নিউটনের ল থেকে আমরা যেটা জানি। ওই জন্য আমরা বল শূন্য এটাকে কনসিডার করি না, কারণ বল শূন্য মানে এখানে কোনো আর কথা নাই। বল যদি শূন্য হয় এখানে স্মরণ কোণ এগুলা কোনো কিছুই আসবে না, কারণ বলই শূন্য, বস্তু তো অবস্থানই চেঞ্জ করে নাই, তাহলে এখানে কোণের কথা কোত্থেকে আসবে, স্মরণের মান কোত্থেকে আসবে। এই জন্য আমরা বল শূন্য এটাকে হিসাব করি না। তবে অনেক সময় বল আছে কিন্তু স্মরণ শূন্য, এক্ষেত্রে কৃতকাজ কি হবে, শূন্য হবে। যেমন ওই যে ট্রাক ঠেলার মতো যে উদাহরণটা আমরা পড়ছি, আর একটা হচ্ছে এটা। তাহলে এরকম আরো বেশ কিছু উদাহরণ আছে, যেমন মনে করো ওয়েটার, ওই যে হোটেলে যারা ওয়েটার আছে না, ওয়েটাররা কি করে, এভাবে করে ওরা পরিবেশন করে খাবারগুলা। তাহলে যখন সে ট্রেটা নিয়ে, হাতে তো ট্রেটা এভাবে নেয়, নিয়ে ও কি করতেছে, এভাবে যাচ্ছে, তখন এই ওয়েটারটা এই ট্রেটা যতক্ষণ এইভাবে নিয়ে হাঁটবে, ওর কৃতকাজ ফিজিক্সের ভাষায় শূন্য। ও হয়তো আমরা পরিশ্রম করতেছে, ফিজিক্যাল হয়তো পরিশ্রম, বাট কিন্তু ফিজিক্সের ভাষায় লজিক্যালি এখানে কৃতকাজের মান শূন্য, কারণ ওই ট্রেটা, ও ট্রের উপর বল প্রয়োগ করতেছে কোন দিকে, উপরের দিকে, ট্রে যেহেতু ওর হাতে এভাবে আছে, তাহলে ট্রেটাকে ও ধরে রাখছে না, ট্রের ওজনের সমান বল ও উপরের দিকে দিচ্ছে, এই জন্য ট্রেটাকে ধরে রাখতে পারছে, আবার ট্রেটা নিয়ে সামনে হাঁটতেছে। তাহলে এখানে স্মরণের সাথে, স্মরণ যেদিকে বল হচ্ছে তার উল্টা দিকে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 90, ফলে কৃতকাজ কি হবে, শূন্য হবে। কথা বুঝাইতে পারছি। তাহলে কৃতকাজ শূন্য হতে পারে, এরকম তোমাকে প্রশ্ন বলতে পারে, তখন তুমি উদাহরণস্বরূপ এই জিনিসটাকে বুঝাই দিবে, ঠিক আছে কিনা। তাহলে কোনো কিছু এভাবে নিয়ে হচ্ছে হাঁটা, ধরো তুমি হাতের উপর কোনো বস্তু নিয়ে তুমি হাঁটতেছো, এখানে কৃতকাজ শূন্য। ওয়েটারের উদাহরণটা দিতে পারো, এক্ষেত্রেও কৃতকাজ কি, শূন্য। কথা বুঝাইতে পারছি কিনা এটা। অথবা আরেকটা কৃতকাজ শূন্য হইতে পারে, সেটা হলো ওই যে পেন্ডুলাম যেটা আছে, একটা সুতার সাহায্যে একটা বস্তুকে বেঁধে যদি তুমি হাতের মধ্যে ঘুরাও, তখনও কৃতকাজটা কি, শূন্য। কারণ ঘুরাইলে কেন্দ্রমুখী বলটা কেন্দ্রের দিকে কাজ করে, কিন্তু বস্তুর স্মরণ কাজ করে স্পর্শক বরাবর লম্বভাবে। এটা আপাতত মাথায় নেওয়ার দরকার নেই, এটা আর একটু ডিপ কনসেপ্ট, তবে এটাও উদাহরণস্বরূপ মনে রাখতে পারো যে এটা কি, এখানেও কৃতকাজটা শূন্য। তাহলে আমাদের কাজ রিলেটেড যে কথাবার্তাগুলো ছিল, এই হচ্ছে আমাদের এই প্রথম লেকচারের ঘটনা। তো আমরা আমাদের টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারটাকে আমরা কয়টা লেকচার লাগবে এখনো পর্যন্ত আমি এভাবে চিন্তা করি নাই, তবে আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদেরকে আলাদা আলাদা করে পড়াবো। অর্থাৎ আমরা আজকের লেকচারটা এখানে শেষ করব। আজকের লেকচারে শুধু আমরা একটা টপিক ডিটেলে পড়ছি, সেটা হচ্ছে শুধু কাজ। অর্থাৎ কাজ জিনিসটাকে ফিজিক্সের ভাষায় কিভাবে বোঝানো যায়, বা আমরা কাজ জিনিসটাকে ফিজিক্সের ভাষায় কিভাবে বুঝতে পারি, আমরা শুধু একটুকু পড়াশোনা করছি আজকে, এতটুকু। এরপর আগামী লেকচার যেটা, ওটাতে কাজ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। অর্থাৎ আমরা এইভাবে করে লেকচারগুলো কন্টিনিউ করব। একটা লেকচার আমরা বেসিক, একটা টপিকের বেসিকটা পড়ব, পরের লেকচারেই আমরা ওই টপিকের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে ফেলবো। অর্থাৎ আমরা বেসিক সব একসাথে পড়বো না, ম্যাথও সবগুলো একসাথে করবো না,
আমরা ভাগ করে করে করব। যেমন আজকের লেকচার আমরা কাজের বেসিকটা শেষ করছি, আগামী লেকচার মানে দ্বিতীয় লেকচারটাতে আমরা কাজের কি করব, ম্যাথগুলো দেখব, যে ম্যাথগুলো কাজ সম্পর্কিত বিভিন্ন বোর্ডে আসছে, বা যেগুলো হচ্ছে আমার কনসেপ্ট যেটা আমরা পড়লাম ওটা ম্যাথে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই কনসেপ্টটা দিয়ে কিভাবে প্রশ্নগুলো বুঝতে পারি, আমরা সেটার জন্য দ্বিতীয় লেকচারটা করব। এরপর তৃতীয় লেকচারে আমরা শক্তির বেসিকটা পড়ব, শক্তি সংক্রান্ত যে বেসিক সেটা। এরপরের লেকচারে শক্তি সংক্রান্ত ম্যাথগুলো করব। কথা বুঝছো? তো শক্তির পার্টটা আমাদের এই চ্যাপ্টারে বড়, মোটামুটি যান্ত্রিক শক্তির অনেকগুলো ম্যাথ আছে। আমরা শক্তিতে হয়তো 2টা গাণিতিক সমস্যার লেকচার রাখবো, অর্থাৎ শক্তির উপর টোটাল 3টা ক্লাস যাবে। একটা ক্লাসে হচ্ছে শুধু বেসিক পড়াবো, এরপরে 2টা ক্লাসে শক্তির উপর বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করাই দিব। এরপরে হচ্ছে আমরা ক্ষমতাটা পড়বো, একটা লেকচারে ক্ষমতা কর্মদক্ষতার বেসিকটা পড়বো। এরপরের লেকচারে ক্ষমতা কর্মদক্ষতা সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে গাণিতিক সমস্যা ওগুলো করব। তাহলে এইভাবে যখন টপিক ওয়াইজ আমরা গাণিতিক সমস্যাগুলো করে পুরো চ্যাপ্টারটাকে বেসিক উইথ ম্যাথমেটিক্যাল প্রবলেম শেষ করব। এরপরে লাস্টের 2টা লেকচার আলাদা থাকবে শুধু ওভারঅল সব কিছু মিলিয়ে গাণিতিক সমস্যা মানে সিকিউ সমাধান, গাণিতিক বলবো না, সিকিউ সমস্যা সমাধান করব, যাতে করে পুরো চ্যাপ্টারে ওভারঅল কেমন প্রশ্ন আসতেছে বোর্ড পরীক্ষায় ওটা যেন তোমাদের একটা আইডিয়ায় চলে আসে। তাহলে এই লেকচারগুলো যদি তুমি ধারাবাহিকভাবে ফলো করো, আমি এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি, এতটুকু বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস নিয়ে বলতে পারি, এই চ্যাপ্টারে তোমার এমন কিছু বাকি থাকবে না যেটা তুমি জানবা না, বা যেটা তোমার জানার দরকার আছে তুমি জানবা না, এরকম কোনো টপিক তোমার থাকবে না। দ্বিতীয়ত, যত ধরনের ম্যাথ এখানে আছে আমরা সবগুলাই কভার করার চেষ্টা করব, সবগুলাই ইন ডিটেল বোঝার চেষ্টা করব, যাতে করে তুমি যখন ওইটার আলোকে অন্যান্য ম্যাথগুলো করবা তখন তোমার জন্য এটা প্রবলেম না হয়। আর আমরা ক্লাসে হোমওয়ার্কও দিব, যাতে করে আমি এখানে 5টা ম্যাথ করাইলে আমি ওই 5টা ম্যাথের আলোকে তোমাদেরকে আরও 5টা ম্যাথ দিব, যাতে এই 5টা ম্যাথ ক্লাসে করে তোমরা নিজে নিজে আরও 5টা ম্যাথ করতে পারো, যাতে আইডিয়াটা আরেকটু ভালো হয়, বেসিকটা আরেকটু স্ট্রং হয় মতো। কথা বুঝছো? কারণ আলটিমেটলি আমাদের একটা চ্যাপ্টারের উপর টার্গেট হচ্ছে কত বেশি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারতেছি, আমাদের প্রশ্ন কত বেশি আমরা ইজিলি বুঝতে পারতেছি, এটাকে আয়ত্ত করা। বুঝতে পারছি? তাহলে একটু আমার অনুরোধ থাকবে, ক্লাসের পড়াগুলো একটু নোট করে পড়বা, বেসিকটা একটু বুঝে পড়ার চেষ্টা করবা, শর্টকাট ওয়ে, রেডিমেড পথ এগুলো একটু বাদ দাও, মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ফিজিক্স, ম্যাথ, বিশেষ করে সায়েন্সের বিষয়গুলোকে প্রথমবার যখন পড়বা একটু ইন ডিটেলে পড়ার টেন্ডেন্সি নিয়ে পড়বা, মানসিকভাবে একটু স্ট্রং রাখবা নিজেকে, যে আমাকে এই জিনিসটা এভাবেই পড়তে হবে যদি আমি এটার একটা দীর্ঘস্থায়ী ফলাফল চিন্তা করি। আমি হয়তো রেডিমেড জিনিসটা এখন পড়বো বাট 2 মিনিট পরে ভুলে যাব। যেমন ম্যাক্সিমাম বাচ্চা এরকম করে, হচ্ছে তারা পড়াশোনার ব্যাপারে চিন্তা করে কি, যে মোটামুটি ধরো অনেক দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেন, 9-এ এই বিষয়টা বেশি হয়, 8 থেকে মাত্র 9-এ উঠছে, তো তো পড়াশোনা এরকম কি থাকে না, বিশেষ করে অর্ধবার্ষিকের সময়। তো অর্ধবার্ষিক পরীক্ষার আগে সব করতে আসে, বা মূল পরীক্ষার আগে সবারই তো পড়াশোনার একটা চাপ বেড়ে যায়, তখন ওরা কি করে, ডিটেল পড়ার টাইম পায় না, ওই যে ভাষা 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 একটু 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 পড়ে ম্যাথ করতে চলে যায়, বা অতটুকু প্রিপারেশনে ম্যাথ করতে যায়, তখন কি তাদের প্রবলেমটা হয়ে দাঁড়ায়। ওই যে অল্প অল্প পড়ে, অল্প বিদ্যা কখনো তোমাকে দীর্ঘস্থায়ী একটা সাপোর্ট দিবে না। তুমি যদি ইন ডিটেল না পড়ো, সময় যদি এটার পেছনে না দাও, তুমি যত তাড়াতাড়ি শিখবো তত তাড়াতাড়ি ভুলে যাবে, এটা হচ্ছে বাস্তবতা। এই জন্য বারবার বলতেছি, এই জিনিসটা আমরা দেখছি তো অনেক স্ট্রেট আপ, বারবার এগুলো আমরা সবসময় বলি, যাতে করে তোমরা জিনিসটা বুঝো, কারণ আলটিমেটলি এটা তোমাদের বিষয়, এটার উপর তোমাদের ফিউচার ডিপেন্ড করতেছে, তোমরা কত ভালো করবা সামনে গিয়ে, এটা তোমাদের এই পড়ার উপর ডিপেন্ড করতেছে। 9-10-এ পড়ে তোমরা তো শেষ করে দিবা না, ইন্টার লাইফ আছে, ইন্টার লাইফে পড়া আরও বিস্তৃত। তো তুমি যদি 9-10 থেকে বিষয়টাকে ভালো করে নিয়ে যাইতে না পারো, ইন্টারে গিয়ে তোমার জন্য আরও বোঝা হয়ে যাবে কি, প্রথমত ইন্টারের পড়াগুলো জমবে, দ্বিতীয়ত যারা 9-10-এ ফাঁকিবাজি করছো, 9-10-এর পড়াগুলো ওই বেসিক থেকে পড়ে আসতে হবে। তো ইন্টারে তো কেউ তোমাকে 9-10-এর বেসিক পড়াবে না, ইন্টারের সিলেবাস এতটাই বড় যে ইন্টারের সিলেবাস সময়ের মধ্যে কভার করতে কঠিন হয়ে যায়, তখন কি কেউ 9-10-এর মতো করে পড়াবে? তখন তোমার আরও বেশি কঠিন লাগবে। কারণ ইন্টারের পড়াগুলো যারা পড়ায় বা যে সমস্ত টিচাররা পড়ায়, তারা চিন্তা করে যে বাচ্চাটা 9-10 পরে ইন্টারে আসছে, তার মানে ও 9-10-এর পড়াগুলো ভালো বুঝে, ভালো জানে, এবার তোমাকে একটু অ্যাডভান্স থেকে পড়ানো শুরু করবে, এবং এটা শুরু করতেই হবে, সিলেবাস যেহেতু বড়। তো তুমি যদি 9-10-এ নিজেকে গ্যাপ করে রাখো, নিজের বেসিকে গুরুত্ব না দাও, তাহলে ওইখানে গিয়ে তোমাকে সাফার আরও বেশি করতে হবে, ওটা তুমি সলিউশনে আসতে পারবা না। তুমি কি তখন 9-10-এর পড়াগুলো আবার পড়বা, নাকি ইন্টারেরগুলো পড়বা? সময় এমনিই কম। এই জন্য বলতেছি একটু ভালো করে মনোযোগ সহকারে এই সময়টাকে কাজে লাগাও। 9-10-এ যে 2টা বছর আছে তোমাদের, যারা অলরেডি সামনে পরীক্ষা দিবা এসএসসি 2027, তাদেরও মোটামুটি এখন 6 মাস মতো টাইম আছে। আর যারা 9-এ আসো বর্তমানে, নবম শ্রেণীতে, তাদের সামনে আরও সময় আছে, এখনও শেষ হয় নাই,
চাইলে তুমি ধারাবাহিক পড়াশোনা করলে আর অনেক কিছু করতে পারবা। এই জন্য একটু ভালো করে কি করো, মনোযোগ সহকারে পড়াশোনা করো, ঠিক আছে? অনেক জ্ঞান দিয়ে ফেলছি, আসলে এটা তো জ্ঞান হিসেবেই নিই না আমরা। ওই যে যখন ভালো কিছু বলে আমাদের মনে হয় যে আমরা এটা জ্ঞান দিচ্ছে, এত জ্ঞান দেওয়ার তো কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি পড়াইতে আসছেন, আপনি পড়ান। তো আমি আসলে এই ক্যাটাগরিতে চিন্তা ভাবনা করি না। আমার কথা হচ্ছে আমি যাকে পড়াচ্ছি, আমার অডিয়েন্স যারা, তাদেরকে পড়ানোটাই শুধু আমার দায়িত্ব না। তাদেরকে যদি আমি গাইডেন্সটা ঠিকভাবে দিতে না পারি, শুধু পড়ানোর মধ্যে আসলে সব কিছু সীমাবদ্ধ থাকে না। আমি আসলাম, পড়ায় চলে গেলাম, এটা পড়া বুঝতেছো কি না, বুঝতেছো কতটুকু বুঝলা না, ঠিক মতো পড়তেছো কি না, কীভাবে পড়লে এটা আয়ত্তে আসবে, এগুলো যদি আমি বলে না দেই, এগুলো বলবে কে? তোমরা কার থেকে শিখবা? কথা বুঝছো? এই জন্যই বলতেছি এগুলো একটু সিরিয়াসলি ভাববা, ঠিক আছে? আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকবে। ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।